আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26-এর বাচ্চা লোক, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি ভাইয়া আছি তোমাদের সবার সাথে, এবং দেখতে পাচ্ছি রিপা, রিজু তালুকদার, জান্নাতুল ফারদৌস, মোহাম্মদ আরাফাত, সৃজন, ইমাম, জনি, নাইম, রাফিয়া, ওয়াজিদ, অনেকেই জয়েন করেছে, প্রিয়ন্তী সাহা, রাজ দেবনাথ, মাহফুজা, তাওহিদা, আহসান, তৌফিকুল, মিথিলা, মাইমুনা, তাওহিদা, আরফান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সবাইকে আরো একবার আসসালামু আলাইকুম জানিয়ে আমি ক্লাসে ওয়েলকাম করছি। আমরা যেই চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আজকে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের লেকচার নাম্বার 2। আমরা হচ্ছে আজকে 2 নাম্বার লেকচারটা পড়তে যাচ্ছি, এবং আজকের ক্লাসে আমরা কি কি টপিক কভার করব চলো আমরা সেগুলো একটু দেখে আসি। আজকের ক্লাসে আমাদের কভার করা টপিক গুলো কি কি হবে? আজকের ক্লাসে আমরা হচ্ছে চাপীয় সূত্রটা দেখব, যেটা হচ্ছে গে-লুসাকের চাপীয় সূত্র, অথবা এটাকে আমরা রেনোর চাপীয় সূত্র বলতে পারি। সো আমরা হচ্ছে চাপীয় সূত্রটা দেখব, অ্যাভোগাড্রোর সূত্রটা দেখব, যেটা আজকে আমাদের মেইন ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাস যে সমীকরণটা মেনে চলে, অর্থাৎ পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি, এই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রের প্রতিপাদন, এই সূত্র অনুযায়ী আমরা কিছু কিছু হচ্ছে ম্যাথ সলভ করব। মেহেদি হাসান, শোন, স্প্যামিং করবি না। মেহেদি হাসান, স্প্যামিং করবি না। একই কমেন্ট বারবার করলে কিন্তু আমাদের এখানে পাইলট ভাইয়ারা থাকে, ঠিক আছে? তোর কমেন্ট করার অপশন, ঠিক আছে, তুই যে টেক্সট করতেছিস এই টেক্সট করার অপশন চাইলে কিন্তু ওরা কি বলবো ছিনিয়ে নিতে পারে, ঘেচাং করে দিতে পারে। সো প্লিজ হচ্ছে স্প্যামিং করবা না। মোহাম্মদ সাইফুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কোন এলাকায়? ইশরাত জাহান, কোন এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে? আমাদের কলেজে প্রথম বর্ষে প্রথম পত্র শেষ করবে, এখন আমি কি করব? আমরা প্রথম পত্রেই আছি, এটা ফিজিক্স ফার্স্ট পেপারেরই একটা চ্যাপ্টার, ঠিক আছে? ফার্স্ট পেপারেরই একটা চ্যাপ্টার। ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। সেতাব, ঢাকায় বৃষ্টি হচ্ছে কোথায় সেতাব? আমি তো ঢাকা শহরেই আছি। ঢাকা শহরে কোথায় বৃষ্টি হচ্ছে জানি না, বাট বৃষ্টির কারণে বা এটা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বাঁধ খুলে দেওয়ার কারণে, যাই হোক না কেন, আমাদের দেশে আসলে এখন একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং ফেনীর মানুষজন, কুমিল্লার মানুষজন প্রচন্ড কষ্টে আছে। আমি সারাদিন ধরেই ফেসবুকে আপডেট দেখা বলো বা নিউজ চ্যানেল দেখা বলো, সব দিকে আপডেট দেখতেছি, সব জায়গাতেই হচ্ছে বন্যা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ, খাগড়াছড়িতেও বন্যা হচ্ছে, ঠিক আছে। চট্টগ্রামও ভালো নাই, চট্টগ্রামও ভালো নাই। এই তো, ঠিক আছে। 10 অধ্যায় গেলাম, কারণ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব বেশিরভাগ কলেজে দেখা যায় যে একদম শুরুর দিকেই পড়ায়, এই জন্য আমরা এই চ্যাপ্টারটা রাখছি আমাদের একদম প্রথম কোয়ার্টারেই, ঠিক আছে? হ্যাঁ, তোমার কমেন্ট দেখা যায়, কে জানি কমেন্টটা করছে, ওর নামও পড়ার টাইম পাই নাই। হ্যাঁ, শিপন রয়, সবার কমেন্ট দেখা যায় ভাইয়া, সবার কমেন্ট দেখা যায়, সবার কমেন্ট দেখতে পারি, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম জাবের, সবার সালাম একসাথে নিয়ে নিয়েছি, সবাইকে একসাথে সালাম দিয়েছি, সবাইকে একসাথে ওয়ালাইকুম সালাম জানিয়েছি, এবং আজকের ক্লাসে কি কি জিনিসপত্র পড়বো সেই জিনিসপত্রগুলো নিয়ে কথা বলছি। বায়োলজি মেইন সাবজেক্ট রাখতে পারো, উচ্চতর গণিত মেইন সাবজেক্ট রাখতে পারো। বায়োলজি মেইন সাবজেক্ট রাখলে বা উচ্চতর গণিত মেইন সাবজেক্ট রাখা না রাখার উপরে তোমার বুয়েটে পরীক্ষা দেওয়া বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেওয়া সেইটা কোনোভাবেই ডিপেন্ড করে না। আপনার যদি বায়োলজি মেইন সাবজেক্ট থাকে, ম্যাথ যদি অপশনাল সাবজেক্ট থাকে, আপনি যদি ভালো মার্কস ক্যারি করেন, বুয়েটের যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেরকম মার্কস যদি ক্যারি করেন, আপনি বুয়েটে পরীক্ষা দিতে পারবেন। সিমিলার, আপনার যদি ম্যাথ কম্পালসারি সাবজেক্ট থাকে, বায়োলজি যদি অপশনাল সাবজেক্ট থাকে, সেই ক্ষেত্রেও আপনি মেডিকেলে পরীক্ষা দিতে পারবেন। সো বায়োলজি বা ম্যাথ কোনটাকে অপশনাল নিব আর কোনটাকে হচ্ছে কম্পালসারি নিব, এইটার উপরে মেডিকেল বা বুয়েট বা ঢাকা ভার্সিটি ডিপেন্ড করে না। সবচেয়ে ভালো হচ্ছে সবকিছু কভার করার জন্য বায়োলজি ম্যাথ দুইটা সাবজেক্টই থাকা ভালো, ঠিক আছে? বায়োলজি না থাকলে ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো ফ্যাকাল্টি তুমি মিস করে ফেলবা, যেমন হচ্ছে কি বলে এটাকে, ফার্মাসি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এই সাবজেক্ট গুলা হচ্ছে তুমি পাবা না যদি তোমার বায়োলজি না থাকে,
ঠিক আছে। সাজিদ আমিন, আপনার কমেন্ট কি সেটা দেখতে পারি নাই। অনেক মানুষের অনেক কমেন্ট। পিঙ্কি রানী মদিনা, ঠিক আছে। আমার ম্যাথ মেইন সাবজেক্ট হায়ার ম্যাথ, ওকে ফাইন, সমস্যা নাই। হ্যাঁ জনি, তোমার কমেন্ট দেখা যায়, তোমার কমেন্ট দেখা যাচ্ছে। এসএসসি তে হায়ার ম্যাথে এ প্লাস না পাইলেও অ্যাডমিশন টেস্ট দিতে কোনো সমস্যা হবে না। আপনাদের অ্যাডমিশন টেস্ট অনেক দূরে, অ্যাডমিশন টেস্ট আপনাদের জন্য অনেক দূরের হিসাব। আপনারা অ্যাডমিশন টেস্টের জন্য এখন চিন্তা না করে আপনারা এখন কলেজের পড়া পড়েন, ঠিক আছে। কারেন্ট কি জানি হইছে, কার জানি বাসায় কারেন্ট নাই, পানি চলে আসছে। তুমি নোয়াখালীতে আসো কাশফি, উই আর এক্সট্রিমলি সরি ভাইয়া। তুমি প্লিজ তোমার নিজের টেক কেয়ার করো, ফ্যামিলির টেক কেয়ার করো, আব্বু আম্মুর সাথে থাকো, দেখো কোন জায়গায় হেল্প করতে পারো, ঠিক আছে। ফার্স্ট এক্সাম সিলেবাসেই আছে এই চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, এই চ্যাপ্টার থাকে, এই চ্যাপ্টার বেশিরভাগ কলেজেই থাকে, ঠিক আছে। ওকে ওকে, সার্বজনীন গ্যাস ধ্রুবক, এরপরে হচ্ছে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবকের কথা বলবো। কোনটা? যেটা হচ্ছে এই আর, সার্বজনীন গ্যাস ধ্রুবককে আমরা হচ্ছে আর দ্বারা চিহ্নিত করি, এবং লাস্টে গিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যা, কিছু ম্যাথ সলভ করব, ঠিক আছে। ওকে ওকে, ন্যূনতম কতক্ষণ ঘুম গেলে শরীর খারাপ হবে না এরকম কোনো নিয়ম নাই। তুমি একজন পূর্ণবয়স্ক মানুষের, তোরা এখন প্রায় পূর্ণবয়স্ক মানুষ হয়েছিস, তোরা আসলে দিনে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমানোটা ভালো, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমানোটা ভালো, ঠিক আছে। ওকে, রাজ দেবনাথ, জেনে ভালো লাগলো, জেনে ভালো লাগলো। আফসার রহমান, মোহাম্মদ ফাহিম, রাজ, সিয়াম এবং বাকি যারা যারা আছো সবাইকে বলবো ক্লাসে মনোযোগ দিতে। আমরা ক্লাসে আজকে এই এই টপিক গুলা কভার করব, ঠিক আছে। ক্লাস বিকাল 5টা থেকে দেওয়া যায়, খুব ভালো হতো। ক্লাসের শিডিউল গুলো আসলে এমন ভাবে করা যাতে আসলে বেশিরভাগ স্টুডেন্টরা যাতে আমাদের সবগুলো ক্লাস করতে পারে, ঠিক আছে। বেশিরভাগ স্টুডেন্টরা যাতে আমাদের ক্লাসগুলো করতে পারে, এইভাবে আমরা হচ্ছে ক্লাস শিডিউল গুলা সাজাই, ঠিক আছে। ওকে ফাইন। শাহজাহান তপন স্যারের বইয়ে 3টা সূত্র দেওয়া আছে। শাহজাহান তপন স্যারের বইয়ে তো অনেক সূত্র দেওয়া আছে, তুমি কোন 3টা সূত্রের কথা বলতেছো এটা বুঝতে অসুবিধা হয়ে গেল। ওকে ফাইন। মোহাম্মদ ইশতিয়াক, কি কমেন্ট করতেছিস? নাকি তুই ভুলবশত চাপ লেগে গেছে? কোনটা? ওকে ফাইন, ওকে ফাইন। দুপুরের দিকে ক্লাস দেওয়া যায় না, দুপুরের দিকে বেশিরভাগ স্টুডেন্টের কলেজ থাকে, দুপুরের দিকে বেশিরভাগ স্টুডেন্টের কলেজ থাকে, ঠিক আছে। ওকে, জাকিয়া, মিরাজ, মিশেল, আতিয়া, সাবরিনা, মোহাম্মদ আফসার, আনিতা, জিসান, সবার উদ্দেশ্যে বলছি চলেন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। সো ফার্স্টে আমরা কি পড়বো? ফার্স্টে আমরা পড়বো হচ্ছে গে লুসাকের চাপীয় সূত্র। সো চলে আসেন, আমরা গে লুসাকের বা রেনোর চাপীয় সূত্রটা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। সো গে লুসাকের চাপীয় সূত্র বা রেনোর চাপীয় সূত্রে কি বলা হয়েছে, এবং চাপীয় সূত্র যেটা আছে, চাপীয় সূত্রটা অনেকটা চার্লসের সূত্রের কাছাকাছি। চাপীয় সূত্রের চেহারাটা তোমাদের যদি একবার একটু চার্লসের সূত্রটা মনে থাকে, চার্লসের সূত্র মনে আছে? চার্লসের সূত্রে কি ছিল? আমি একবার একটু আগের দিনের পড়া ছোট করে একটু রিক্যাপ করছি, যদিও এটাতে আমাদের আজকের ক্লাসের টাইমটা একটু কমে যাবে। সো চার্লসের সূত্রে যেই কথাটা বলা হয়েছিল যে সেইটা হচ্ছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ যদি ফিক্স হয়, তাহলে ভর এবং চাপ এই দুইটা কি থাকবে? ভর এবং চাপ এই দুইটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপের পরিমাণ যদি ফিক্স থাকে, চাপ যদি আসলে ধ্রুব রাশি হয়, তখন যেটা হবে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য গ্যাসের আয়তন আদি আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। এইটা বৃদ্ধি পাবে কখন? সেইটা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে বা তাপমাত্রা বৃদ্ধির কথাই যদি আমরা বলি, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন
0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। যদি আপনাদের মনে থাকে এইটাই ছিল হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রের চেহারাটা কিরকম দাঁড়াইছিল? চার্লসের সূত্রের চেহারাটা দাঁড়াইছিল ভি থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি নট ইনটু 1 + থিটা ডিভাইডেড বাই 273। এরকম একটা ফর্মুলা আমরা পাইছিলাম, ভি থিটা ইকুয়ালস টু ভি নট ইনটু 1 + থিটা ডিভাইডেড বাই 273। সো এই ছিল আমাদের চার্লসের সূত্র। সো চার্লসের সূত্রের চেহারাটা যেরকম ছিল, আবার এই সূত্র থেকে থিটা এখানে কোন এককে দেওয়া আছে? থিটা এখানে দেওয়া আছে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে। থিটা এখানে কোন এককে দেওয়া আছে? থিটা এখানে দেওয়া আছে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে। সো আমরা যদি এই সূত্রটাকে কেলভিন এককে কনভার্ট করতে চাই, আমরা কি জানি? আমরা জানি ডিগ্রি সেলসিয়াসের সাথে আমি যদি 273 অ্যাড করি, তখন সেটা কোথায় চলে যায়? তখন সেটা চলে যায় কেলভিন এককে। সো কেলভিন এককে গেলে তখন আমাদের জন্য সূত্রটা কি আসে? V1 ডিভাইডেড বাই V2 ইজ ইকুয়ালস টু হচ্ছে T1 ডিভাইডেড বাই T2। এরকম একটা সূত্র আমরা পাইছিলাম, মনে পড়ে? V1 বাই V2 সমান T1 বাই T2। এই সূত্রটা মনে পড়ে? আমরা লাস্ট দিন একদম শেষের দিকে এই সূত্রটা দেখছিলাম, আর এই সূত্রটাও আমাদের পড়ার ভিতরে ছিল। ঠিক আছে, ওকে, ফাইন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি। এটা ছিল চার্লসের সূত্র, এটা আমাদের গত দিনের পড়ার অংশ। ঠিক আছে, চার্লসের সূত্র, ওকে, মনে পড়ছে। তাহলে এবার আসেন, গে-লুসাকের চাপীয় সূত্রেও হুবহু একই কথা বলা হয়েছে। গ্যাসের আয়তন স্থির রেখে। তাইলে এইবার কাকে স্থির রাখতে বলছে? গ্যাসের আয়তনটা স্থির রাখতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল গ্যাসের ভর তো স্থির থাকবে, তাহলে এম এবং ভি কি হবে? এম এবং ভি হবে হচ্ছে কনস্ট্যান্ট। এম এবং ভি কি থাকবে? এম এবং ভি থাকবে হচ্ছে ধ্রুব। আচ্ছা, ওই একই কথা, 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 273/1 হারে পরিবর্তিত হবে। আচ্ছা, সো এখানে যে বাংলা কথাটা বলা হয়েছে, এই বাংলা কথাটা একবার পড়ে নেন। 30 সেকেন্ড সময় দিচ্ছি। এরপর আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যাব। এই সূত্রের দিকে তাকানোর দরকার নাই। ঠিক আছে, এই সূত্র কোত্থেকে আসছে, কেমনে আসছে, এইটা এখন বুঝবেন না, এই সূত্রের দিকে তাকায়েন না, বাংলা কথাটা পড়েন। বাংলা কথায় কি বলছে? স্থির আয়তনে লিখলে ভালো হয় না বিহা, লিখলে ভালো হয়। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপের মান 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াসের চাপের 273/1 হারে পরিবর্তিত হবে। আচ্ছা, ফাইন। তাহলে আমি শুরুতে কি ধরে নিব? আমি শুরুতে ধরে নিব যে 0 ডিগ্রি সেলসিয়াসে চাপ, 0 ডিগ্রি সেলসিয়াসে চাপ কত ধরে নিলাম? 0 ডিগ্রি সেলসিয়াসে চাপের মান হচ্ছে পি নট। আচ্ছা, 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তন, 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তন কত হবে? তোমাকে কি বলছে? 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 273/1 তাইলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপটা কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপটা ছিল পি নট। তাহলে পি নটের 273/1, পি নটের 273/1। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তন কত?
পি নট ডিভাইডেড বাই 273। সুতরাং সবসময় তো 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করবে, বিষয়টা এরকম না। তোমাকে 20 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বলতে পারে, তোমাকে 50 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বলতে পারে, 100 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বলতে পারে, যে কোনো ধরনের পরিবর্তনের কথা, যে কোনো একটা টেম্পারেচার। তাইলে আমরা কি করব, আমরা ধরে নিব থিটা ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তনটা কত হবে। থিটা ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তনটা হবে থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু পি নট। থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু পি নট। তাইলে এই যে এইটুকু বের করছি, মুশফিকুর তুমি আরেকবার এই অহেতুক অবান্তর কমেন্ট করা মাত্র তোমাকে ব্যান করে দিব। তুমি আরেকবার এরকম অহেতুক অবান্তর কমেন্ট করবা না। তুমি ভালো আছো জেনে খুব ভালো লাগছে, তো তুমি এখন ক্লাস করো মনোযোগ দিয়ে। তুমি ভালো আছো, দেশ দুনিয়া সবার অবস্থা ভালো, বন্যা হচ্ছে, তো বারবার তো এখন তোমার অবস্থা ভালো এটা জানানোর দরকার নাই, তাই না? ক্লাস করে মনোযোগ দিয়ে। ওকে, তাইলে আমরা এই জিনিসটা যে বাইর করছি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তন কত, এটা হচ্ছে চাপের পরিবর্তন। সিমিলার এই যে থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু পি নট, এইটাও কি বাইর করছি, এইটাও আমরা বাইর করছি চাপের পরিবর্তন। আমরা কি বাইর করছি, চাপের পরিবর্তন। নট মানে হচ্ছে এটা একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা একটা সাফিক্স হিসেবে আমরা ব্যবহার করছি, ঠিক আছে? সুতরাং থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত হবে। সুতরাং থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত হবে। চাপ শুরুতে কত ছিল, চাপ শুরুতে ছিল হচ্ছে পি নট। চাপ শুরুতে কত ছিল, চাপ শুরুতে ছিল হচ্ছে পি নট, ঠিক আছে? চাপ শুরুতে ছিল হচ্ছে পি নট। বৃদ্ধি পাইছে কতটুকু, পরিবর্তন হয়েছে কতটুকু, এইটুকু পরিবর্তন হয়েছে। তাইলে বর্তমানে চাপের পরিমাণ কত, বর্তমানে চাপের পরিমাণটা কত হবে। ইনিশিয়াল প্রেসারের সাথে যতটুকু বৃদ্ধি পাইছে ওইটাকে যোগ করে দিব। ইনিশিয়াল প্রেসার কত ছিল, পি নট। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান, এটাকে যদি আমি পি থিটা দিয়ে লিখতে চাই, তাইলে পি থিটা ইকুয়ালস টু আসবে হচ্ছে পি নট প্লাস থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু পি নট। তাইলে দেখো এই যে সূত্রটার চেহারাটা আমরা এখান থেকে পাইছি, এই সূত্রটাকে এবার এইটার সাথে মিলাইতে পারো নাকি দেখো, যে পি থিটা ইকুয়ালস টু পি নট ইন্টু থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু পি নট। হ্যাঁ, এটার সাথে চার্লসের সূত্রের অনেক মিল আছে। না, থিটা নিচে কেন হবে, 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তন কত হয়েছে, সুতরাং থিটা ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তন কত, থিটা দিয়ে গুণ হয়ে যাওয়ার কথা। থিটা দিয়ে কি হবে, থিটা দিয়ে গুণ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখান থেকে পি নট কমন নেওয়া যাবে। তাহলে চলেন আমরা একটা এক্সট্রা পেজ আমাদের আছে। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে পি থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে পি নট, চাইলে কমন নিতে পারি। পি নট কমন নিলে কি আসবে, 1 প্লাস থিটা ডিভাইডেড বাই 273। সো এইটা আমাদের এক ধরনের সূত্রের চেহারা আমরা পাইলাম, এটা আমাদের এক ধরনের ফর্মুলা, এটা আমরা এখান থেকে পাইছি। আচ্ছা, হ্যাঁ, থিটাকে আমরা কেলভিন করে নিব। ভেরি গুড। থিটাকে, এই যে কত বুদ্ধিমানের মতো কথা বলছিস, থিটাকে আমরা কি করব, থিটা না মাইনাস কেন করব, আমরা তো বৃদ্ধি ধরছি। হ্যাঁ, এটা চার্লসের সূত্রের মতোই। সুতরাং এখান থেকে কি করা যাবে খেয়াল করো, এখান থেকে আমরা যেই দুষ্টু কাজটা করতে পারি সেটা হচ্ছে, দুষ্টুমি করি একটু, পি থিটা ডিভাইডেড বাই পি নটটাকে নিয়ে আসলাম নিচে, ওই জায়গায় ডান পাশে দেখো লসাগু করা যায়। তাহলে 273 উপরে কি লেখা যাবে, উপরে লেখা যাবে 273 প্লাস থিটা। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে এইখান থেকে বা পি থিটা ডিভাইডেড বাই পি নট সমান সমান কি লেখা যাবে, উপরে দেখো থিটা প্লাস 273, যে কোনো কিছুর সাথে, যে কোনো ডিগ্রি সেলসিয়াসের সাথে
ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি আমরা 273 যোগ করে দেই, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যদি যোগ করি তাইলে ওটা চলে যায় কেলভিনে। তাইলে কি লিখতে পারবো? লিখতে পারবো টি থিটা ডিভাইডেড বাই টি নট। টি নট কেন লিখছি? কারণ 0 কেলভিন, 0 কেলভিন মানে আসলে কি? 0 কেলভিন মানে হচ্ছে আসলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তাইলে এই জায়গা থেকে দেখো সূত্রের আরেকটা চেহারা আসে, পি থিটা বাই পি নট সমান হচ্ছে টি থিটা বাই টি নট। বা এই সূত্রটাকেই আমরা একটু সুন্দর করে যে জিনিসটা লিখতে পারি, এখান থেকে খেয়াল করো, পি থিটাও ভগ্নাংশের উপরে, পি নটটা ভগ্নাংশের নিচে, টি থিটাটা ভগ্নাংশের উপরে, টি নটটা ভগ্নাংশের নিচে। তার মানে চাপের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি? চাপের সাথে তাপমাত্রার সম্পর্কটা সমানুপাতিকের মতো। তার মানে এখান থেকে আমরা চাইলে কি লিখতে পারবো? লিখতে পারবো P1 বাই P2 ইজ ইকুয়ালস টু হচ্ছে T1 বাই T2। P1 বাই P2 সমান T1 বাই T2, সমানুপাতিক একটা সম্পর্ক। সো এই হচ্ছে আমাদের চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, যেখানে এই যে ক্যাপিটাল টি যেখানেই লেখা, এইটা অবশ্যই কেলভিন স্কেলে তাপমাত্রা। এই ক্যাপিটাল টি যেখানেই লেখা হবে মনে রাখবো এইটা কি বুঝাবে আমাদেরকে? এইটা আমাদেরকে বুঝাবে হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। এটা আমাদেরকে বুঝাবে কেলভিন স্কেলে তাপমাত্রা। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে অন্য তাপমাত্রা হইতে পারে না, কারণ আমাদের সূত্রটাই আসলে ডেভেলপ করা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপর বেস করে। 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য। ঠিক আছে, আকাশ সাহা মাইনাস হবে না ভাইয়া, মাইনাস হবে না, মাইনাস হবে না। আব্দুল্লাহ বুঝতে পারো নাই? আব্দুল্লাহ তুমি প্রথম ক্লাসটা করেছো? চার্লসের সূত্র তোমার পড়া আছে আব্দুল্লাহ? এই যে আমরা প্রথম দিনের ক্লাসে এই টপিকটা পড়েছিলাম, আয়তনের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক বের করছিলাম। আচ্ছা, একটু উপরে উঠে তো দেখি। সাদাত, সাদাত কি হয়েছে? পিসির জন্য ওয়েবসাইট ডেভেলপ করা দরকার। আমাদের ওয়েবসাইট ডেভেলপ করা আছে, পিসি থেকে শিখর ক্লাস করা যায়, ইজন্ট ইট? শিখতে মানে পিসি থেকে শিখর সব ক্লাস করা যায়, অ্যানিমেটেড ক্লাস আর হোমওয়ার্ক অ্যাড করা জরুরি। ওকে ফাইন, ঠিক আছে। আর না, বারবার কোয়েশ্চেন করলে কেউ ব্লক করে দিবে না, বারবার কোয়েশ্চেন করলে কেউ ব্লক করে দেয় না সাদাত। তোমার যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম থাকে, সেটা তুমি অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আমরা বাধ্য এখানে তোমার যে কোনো প্রশ্নের মানে যে কোনো সৎ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যদি টপিকের ভিতরে হয়, সাবজেক্টের ভিতরে হয়। ঠিক আছে, আচ্ছা। সো আমি শুরু থেকে আরেকবার একটু ছোট করে বলে আসি যে আমরা চাপের সূত্রটায় কি পড়ছি। এই যে গেলুসাকের চাপীয় সূত্রটা আমরা পড়লাম, বা রেনোর চাপীয় সূত্রটা পড়লাম। এই চাপের সূত্রটাই আমরা কি পড়ছি সেটা হচ্ছে আরেকবার একটু বুঝাই দিচ্ছি। ঠিক আছে বাবু, অ্যাডমিশনের চিন্তা এখন করার দরকার নাই, প্লিজ অ্যাডমিশনের চিন্তা না করে তুমি হচ্ছে অবশ্যই এইচএসসির চিন্তা করো। আগে আগে বেসিক ক্লিয়ার করো, বইয়ের পড়ালেখা পড়ো, অ্যাডমিশন দেরি আছে, অ্যাডমিশন দেরি আছে। ঠিক আছে, হ্যাঁ করা যাবে, P1 বাই T1 সমান P2 বাই T2 লেখা যাবে, কোনো সমস্যা নাই। ওকে ফাইন। আমাদের গে-লুসাকের বা রেনর চাপীয় সূত্রটা যারা বুঝেন নাই যে গে-লুসাকের চাপীয় সূত্র বা রেনর চাপীয় সূত্রটাই কি বলা হয়েছে, আমি তাদের জন্য আরেকবার বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে গ্যাসের আয়তন স্থির রেখে, গ্যাসের আয়তন কি থাকবে? গ্যাসের আয়তন স্থির থাকবে। তার মানে আয়তনটাকে আমরা স্থির করে দিছি, আর ভরের মানটাও স্থির, নির্দিষ্ট ভরের গ্যাস। আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 273 ভাগের 1 ভাগ হারে পরিবর্তন হবে। তার মানে তাপমাত্রা যদি বৃদ্ধি করি, সবাই মনোযোগ দিয়ে শুনেন, তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাইলে চাপের মান বৃদ্ধি পাবে, তাপমাত্রা যদি হ্রাস করি তাইলে চাপের মান হ্রাস পাবে। তাপমাত্রার সাথে চাপের
সম্পর্কটা কিরকম, তাপমাত্রার সাথে চাপের সম্পর্কটা সমানুপাতিকের মতো, মানে সমানুপাতিকের মতো না, সমানুপাতিকই বলা যায়। তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে সাইমালটেনিয়াসলি চাপ বৃদ্ধি পাবে, তাপমাত্রা যদি আমরা হ্রাস করি তাহলে সাইমালটেনিয়াসলি চাপটাও হ্রাস পাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই জায়গায় কি চিন্তা করছি, আমরা ধরে নিছি যে আমরা তাপমাত্রাটা বৃদ্ধি করছি। ঠিক আছে, তাইলে 0 ডিগ্রি সেলসিয়াসে চাপের মান কত, পি নট। তাইলে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তন কত হবে? 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 273 ভাগের 1 ভাগ। তাইলে 0 ডিগ্রি সেলসিয়াসের চাপের 273 ভাগের 1 ভাগ, তাইলে পি নট ডিভাইডেড বাই 273। তাইলে থিটা ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিমাণটা কত হবে? তাইলে থিটা দিয়ে গুণ করে দিব, তাইলে থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু পি নট। তো এই যে ভ্যালুটা পাইলাম থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু পি নট, এটা কি পাইছি? এইটা হচ্ছে চাপের পরিবর্তন। এটা কি? এটা হচ্ছে চাপের পরিবর্তন। আমাদের কি দরকার? আমাদের জন্য হচ্ছে মেইন চাপ। তাইলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই লেখাটা মুছে গেল কি করে? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত? তাইলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার চাপের মান কত আসতেছে? আদি চাপের সাথে পরিবর্তনটা যোগ করে দিলাম, আদি চাপের সাথে পরিবর্তনটা যোগ করে দিলাম। 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে চাপের পরিবর্তন কত হবে? 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে তোমাকে এখানে বলছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য। সো 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হইলে কি হবে? 1 ডিগ্রি সেলসিয়াস, ওকে ব্লক করে দাও। 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য চাপের পরিবর্তনটা কত হবে? ইনিশিয়াল প্রেসারের, ইনিশিয়ালি যেই চাপটা ছিল সেই চাপের 1/273 অংশ, ইনিশিয়াল চাপের 1 ডিভাইডেড বাই 273 অংশ। বারবার এই লেখাটা মুছে যাচ্ছে। ঠিক আছে? ও, আরো অনেক কিছু মুছে গেছে নাকি? বুঝতে পারছেন? ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আর এখান থেকে আমরা কি পাইছি? এখান থেকে আমরা হচ্ছে কেলভিনে প্রকাশ করছি, এবং আমরা যখন অঙ্ক করব বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে এই সূত্রটা দিয়েই ম্যাথ করতে হবে, এই সূত্রটা দিয়ে ম্যাথ করতে হবে। ঠিক আছে? সাব্বির ভাইয়া, আপনারা এখন আর এসএসসির স্টুডেন্ট নাই, আপনারা এইচএসসি তে উঠে গেছেন। এইচএসসি তে পড়ালেখার ভলিউম অনেক বেশি, এসএসসি তে আমাদের সময় ছিল অনেক বেশি। এটা নিয়ে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে অনেক কথা বলছি। এসএসসির সময় তোমরা সময় পাইছো 2.25 বছর, 2 বছর 4 মাস, 2 বছর 3 মাস টু বি এক্সাক্ট। বই ছিল মাত্র একটা, প্রতি সাবজেক্টে একটা করে বই পড়ছো। ক্লাস 9-এ অর্ধেক পড়ছো, 10-এ অর্ধেক পড়ছো। কিন্তু এইচএসসির ব্যাপারটা ভিন্ন। এইচএসসি তে তোমার সায়েন্সের সাবজেক্টেই বই আছে 4 দুগুণে 8টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। পার মানে পার পেপার হিসাব করলে 4 দুগুণে 8টা বই। তার মানে এতগুলা বই, এতগুলা ভলিউমাস বই। আবার এইচএসসির বই সামনে নাই, এখন থাকলে দেখাইলাম কত বেশি মোটা হয়। এইচএসসির ফিজিক্স বই আমার মনে হয় 300-400 পৃষ্ঠা। ঠিক আছে? সো তাপ মানে এইটুকু চাপ যদি আসলে আপনি নিতে না পারেন, এইটুকু পড়ার প্রেশার যদি আপনি নিতে না পারেন, তাহলে আপনি এইচএসসি তে অনেক বেশি পিছায় পড়বেন বা ল্যাগ থেকে যাবে। তো পড়াশোনার স্পিডটা বাড়াইতে হবে, পড়াশোনার সময়টা বাড়াইতে হবে। প্রয়োজনে রাত জেগে পড়েন, প্রয়োজনে ভোরে উঠে পড়ালেখা করেন। বাট এইচএসসির পড়ার ভলিউম বেশি। স্কুলে যেভাবে পড়ালেখা করছেন, 19-এ যেভাবে পড়ালেখা করছেন, সেইভাবে যদি পড়ালেখা করেন তাহলে এইভাবে এইচএসসি ক্র্যাক করা যাবে না। এইচএসসির জন্য আরো বেশি ভালোভাবে পড়ালেখা করতে হবে। ঠিক আছে? 700 পেজ অনলি এইচএসসি ফিজিক্স বুক, 816 পেজ, 720 পেজ, এক একজন এক একটা বলতেছে।
ঠিক আছে, কলেজে কোথাও ভর স্থির রাখতে বলে নাই, ভর স্থির রাখতে হবে, ভর স্থির রাখতে হবে, অবশ্যই নির্দিষ্ট ভর, অবশ্যই নির্দিষ্ট ভরের। যদি এটা নাও বলে দেয় নির্দিষ্ট ভরের, এটা মেনশন করা ম্যান্ডেটরি, ভর ফিক্স থাকবে, ভর পরিবর্তন হইতে পারবে না, নির্দিষ্ট ভরের, আমি লিখেই দিলাম, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন স্থির রেখে প্রতি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস চাপের 273 ভাগের 1 ভাগ হারে পরিবর্তন হবে। অবশ্যই নির্দিষ্ট ভর হবে, অবশ্যই নির্দিষ্ট ভর হবে। ঠিক আছে, আর আমি তো বলেই দিছি যে ভর এবং ভলিউম দুইটাই কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এবার আসেন আমরা সামনে যাই, এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে আমরা রেনোর চাপীয় সূত্র বা গেলুসাকের চাপীয় সূত্রটা দেখলাম, এই সূত্রটা নিয়ে আমরা ম্যাথ সলভ করব। বাট তার আগে আরেকটা ছোট্ট সূত্র একটু জেনে নেই, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রো সাহেব তার সূত্রে কি বলছেন, সমান তাপমাত্রা ও চাপে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। সমান তাপমাত্রা ও চাপ, যদি তাপমাত্রা একই থাকে এবং যদি হচ্ছে আয়তন একই থাকে, তাহলে হচ্ছে যে কোনো পরিমাণ, যে কোনো ধরনের গ্যাসে, সেটা অক্সিজেন গ্যাস হইতে পারে, সেটা নাইট্রোজেন গ্যাস হইতে পারে, সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হইতে পারে, যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এবং এসটিপিতে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আদর্শ টেম্পারেচার এবং চাপ, আমরা সামনে গেলে এটার কথা দেখব যে হোয়াট ইজ কল্ড এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। সো এসটিপিতে এক মোল গ্যাসে, এসটিপিতে এক মোল গ্যাসে কতগুলো অণু থাকে, এসটিপিতে এক মোল গ্যাসে অ্যাভোগাড্রোর নাম্বার, অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণু থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণু থাকে। এবং যেই পরিমাণটা কত, যেই পরিমাণটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23, এইটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, NA দিয়ে সংক্ষেপে প্রকাশ করি আমরা অ্যাভোগাড্রোর নাম্বার। সো কি মনে রাখবো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে এক মোল সংখ্যক যে কোনো, এক মোল পরিমাণ যে কোনো গ্যাসে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণু থাকে। অ্যাভোগাড্রোর সংখ্যাটা তোমরা অনেকেই জানো, দেখতে পাচ্ছি 6.02 ইন্টু 10⁻23। ঠিক আছে, ওকে ফাইন। আব্দুল্লাহ, যদি আমরা তাপমাত্রা কমাই তখন চাপের মান কমবে, তাপমাত্রা যদি কমে যায় তখন চাপের মান কমে যাবে, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় চাপের মান বেড়ে যাবে। খুব সিম্পল কথা, খুব সিম্পল কথা। এই সূত্র থেকে খেয়াল করো, এই সূত্র থেকে খেয়াল করো, পি প্রপোর্শনাল কি বলা যায়, পি প্রপোর্শনাল টি বলা যায় না, যখন কি, যখন হচ্ছে ভর এবং আয়তন স্থির, যখন এম এবং ভি স্থির থাকবে, ভর এবং আয়তন যদি স্থির থাকে তখন চাপের মান তার পরম তাপমাত্রার, এই যে ক্যাপিটাল টি দিয়ে কি বুঝাচ্ছে, ক্যাপিটাল টি দিয়ে বুঝাচ্ছে পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা মানেই হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। পরম তাপমাত্রা বলতে আমরা যেই কথাটা বুঝি, আর কেলভিন স্কেলে তাপমাত্রা বললেও আমরা একই কথা বুঝি। সো পরম তাপমাত্রা এবং কেলভিন স্কেলে তাপমাত্রা একই জিনিস। ঠিক আছে, ওকে, চলেন এবার আমরা একটা ভালো ম্যাথ সলভ করি। খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, আমাদের খুবই মজা হবে, খুবই মজা হবে অঙ্কটা করতে গিয়ে। সবাই একটু মনোযোগ দিয়ে অঙ্কের কোয়েশ্চেনটা পড়েন, সবাই অঙ্কের কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে পড়েন। প্রপোর্শনাল মানে সমানুপাতিক, আসাদুল্লাহ, প্রপোর্শনাল মানে হচ্ছে সমানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল মানে হচ্ছে ব্যস্তানুপাতিক। প্রপোর্শনাল মানে হচ্ছে সমানুপাতিক, আর যদি বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল, ওইটার মানে হচ্ছে ব্যস্তানুপাতিক। আচ্ছা, শাহজাহান তপন স্যারের বইয়ে অ্যাভোগাড্রো সূত্র দেওয়া নাই, ফাইন, অন্য কোনো বইতে আছে এইচএসসির তে, এই জন্যই তো আমরা দুইটা বই ফলো করতে বলি, দুইটা প্যারালাল বই থাকলে ভালো, তবে আছে। তন্নি দেবনাথ, আমরা যখনই আরো ডিটেইলসে পড়ালেখা করব তখন দেখব চাপের মানও পরিবর্তন হবে,
তাপমাত্রাও পরিবর্তন হবে, আয়তনও পরিবর্তন হবে। ঠিক আছে, পি নটের জন্য কোনো নির্দিষ্ট মান নাই, পি নটের জন্য কোনো নির্দিষ্ট মান নাই রাইসা। ঠিক আছে, এম সবসময় স্থির রাখা হবে। হ্যাঁ, এম সবসময় স্থির রাখা হবে। ওকে ফাইন, কোশ্চেন পড়ি। কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। বায়ু বুদবুদের ব্যাস কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, হ্রদের পৃষ্ঠে, এটা হ্রদ হবে, হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। কি বাইর করতে বলছে? বাইর করতে বলছে হ্রদের গভীরতা কত, হ্রদের গভীরতা কত। ঠিক আছে, আচ্ছা, তাহলে কাহিনীটা একটু বুঝেন সবাই। আমরা মনে করলাম এটা হচ্ছে একটা হ্রদ, যদিও দেখতে এটা একটা কিসের মতো লাগতেছে, বালতি টালতি আঁকছি বলে মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো পানির তলদেশে এই পুরা হ্রদে মনে করো পানি, পুরা হ্রদ ভর্তি কি আছে? পুরা হ্রদ ভর্তি হচ্ছে পানি। সো পানির তলদেশে যখন একটা বুদবুদ ছিল, এইখানে একটা বুদবুদ যখন ছিল, তখন এই বুদবুদটার আয়তন কি ছিল? বুদবুদটার আয়তন ছিল কম। যখন পানির পৃষ্ঠে উঠছে তখন বুদবুদের আয়তন কি হয়েছে? বুদবুদের আয়তন বৃদ্ধি পাইছে। বুদবুদের আয়তন কি হয়েছে? বুদবুদের আয়তন বৃদ্ধি পাইছে। আচ্ছা ফাইন, এই যে বুদবুদের আয়তন বৃদ্ধি পাইছে সেটা আমরা কোত্থেকে জানছি? এখানে বলছে বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। আচ্ছা ফাইন, ব্যাস দ্বিগুণ হয়, তাইলে ব্যাস যদি দ্বিগুণ হয় তাইলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ দ্বিগুণ হবে। বুদবুদ দ্বিগুণ হইলে ব্যাসার্ধ দ্বিগুণ হবে। ঠিক আছে, তাইলে আমি চিন্তা করলাম যে এইখানে যে হ্রদের তলদেশে, আমি ফার্স্টে চিন্তা করব কোথাকার জন্য? আমি ফার্স্টে চিন্তা করব হচ্ছে হ্রদের তলদেশের জন্য। আমি ফার্স্টে চিন্তা করব হচ্ছে হ্রদের তলদেশের জন্য। এই যে আমরা তলদেশে আছি, এই তলদেশে কি হচ্ছে সেটা চিন্তা করব। তাইলে এই হ্রদের তলদেশে, হ্রদের তলদেশে চাপের মান কত? আমি ধরে নিলাম চাপের মান হচ্ছে P1। আর হ্রদের তলদেশে আয়তনের মান কত? আমি ধরে নিলাম আয়তনের মান হচ্ছে V1। এই V1 সমান কি লিখা যাবে? V1 সমান লিখা যাবে হচ্ছে 4/3 পাই R1 কিউব। V1 সমান কি লিখা যাবে? V1 সমান লিখা যাবে V, মানে এটা তো গোল, বুদবুদ গুলা তো গোল হবে। তো গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই R1 কিউব বা 4/3 পাই R কিউব। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে হ্রদের তলদেশে চাপ। তো এই চাপ নিয়ে আমাদের একটু কথা আছে। তাহলে এবার চলে আসি হ্রদের উপরিতলে। হ্রদের উপরিতলে চাপের মান কত? হ্রদের উপরিতলে চাপের মান P2। এই P2 সমান কত দিয়ে দেওয়া আছে? P2 সমান দিয়ে দেওয়া আছে বায়ুমণ্ডলীয় চাপের সমান 10⁵ প্যাসকেল, অর্থাৎ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এবং সেই সাথে আমাদেরকে কি বলে দিছে? আমাদেরকে বলে দিছে যে আয়তন, আয়তন বলে নাই, আমরা আয়তনটা ধরে নিচ্ছি। তাইলে আয়তন V2 সমান কি হবে? V2 সমান হবে হচ্ছে 4/3 পাই R2 কিউব। আচ্ছা, এখন দেখেন R1 আর R2 এর মধ্যে একটা সম্পর্ক আছে। আপনাকে কি বলছে? ব্যাস দ্বিগুণ হয়। তো ব্যাস দ্বিগুণ হওয়া মানে কি? ব্যাস দ্বিগুণ হওয়া মানে ব্যাসার্ধ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। ব্যাস যে অনুপাতে বৃদ্ধি পায়, ব্যাসার্ধ সেই অনুপাতে বৃদ্ধি পায়। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো R2 ইকুয়ালস টু কি? R2 ইকুয়ালস টু হচ্ছে 2R1। R2 সমান কি লিখা যাবে? R2 সমান লিখা যাবে হচ্ছে 2R1। সো এইটা একটা ভ্যালু আমরা জানলাম, এটা আমাদের এখান থেকে কাজে লাগবে। আচ্ছা, এখন আসেন এই যে হ্রদের তলদেশে চাপ, এইটাকে নিয়ে একটু কথাবার্তা বলি। হ্রদের তলদেশে চাপ, এই হ্রদের তলদেশে চাপের মান কত হবে? পুরা হ্রদ ভর্তি কি আছে? পুরা হ্রদ ভর্তি আছে হচ্ছে পানি। পুরা হ্রদ ভর্তি কি আছে? পানি। সো তরলের অভ্যন্তরে, তরলের অভ্যন্তরে ব্যাস 2 গুণ হইলে ব্যাসার্ধ 4 গুণ হবে না? না না না, ব্যাস 2 গুণ, ব্যাস যত গুণ হবে ব্যাসার্ধ তত গুণ হবে। তোমাকে কি বলছে? তুমি এই জিনিসটা এইভাবে চিন্তা করো। আরে বাচ্চাগুলো
বাচ্চাগুলো তোমাকে বলছে কি হয়েছে, ব্যাস দ্বিগুণ হয়েছে, তার মানে D2 সমান কি লিখা যাবে, D2 সমান লিখা যাবে 2 অফ D1। আমি লিখেই দিচ্ছি তোদের যদি বুঝতে অসুবিধা হয়, D2 সমান হচ্ছে T2D1। সুতরাং D2 কে কি লিখা যাবে, D2 কে লিখা যাবে 2 অফ R2 সমান সমান হচ্ছে 2 ইন্টু 2 অফ R1। 2 2 কাটা, তাইলে R2 ইকুয়ালস টু কি থাকে, R2 ইকুয়ালস টু থাকে 2R1। R2 ইকুয়ালস টু থাকে 2R1। বুঝতে পারছেন? আচ্ছা সেটআপ P1 সমান শুধু H রো জি হবে না, P1 সমান শুধু H রো জি হবে না, আমরা এরকম একটা সূত্র জানি H রো জি। এই H রো জি দিয়ে আমরা কি বুঝি, H রো জি দিয়ে আমরা বুঝি হচ্ছে তরলের অভ্যন্তরে চাপের মান। এটা হচ্ছে তরল পদার্থের চাপ। এই যে H রো জি ভ্যালুটা, এই ভ্যালুটা শুধুমাত্র তরল পদার্থের চাপ। H রো জি ভ্যালুটা কি, H রো জি ভ্যালুটা হচ্ছে শুধুমাত্র তরল পদার্থের চাপ। কিন্তু এই পানির উপরে বাতাস আছে না, সবাই একটু মনোযোগ দাও। তৌফিক আহমেদ, গুড, তৌফিক কারেক্ট অ্যান্সার করছিস। তরলের অভ্যন্তরে কি আছে, তরলের উপরে বাতাস আছে। তরলের উপরে কি আছে, তরলের উপরে বাতাস আছে। সো এই বাতাসটাও তো চাপ দিচ্ছে, বাতাসটাও কি করতেছে, চাপ দিচ্ছে না। সো বাতাসটাও যেহেতু চাপ দিচ্ছে, তাইলে তরলের অভ্যন্তরে মোট চাপের পরিমাণটা হবে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ 10 টু দি পাওয়ার 5, বা এটাকে 10 টু দি পাওয়ার 5 না লিখে আমরা সরাসরি লিখি P2 প্লাস H রো জি। বায়ুমণ্ডলীয় চাপটাও থাকবে এবং সেই সাথে হচ্ছে পানির চাপটা যোগ হবে। বায়ুমণ্ডলীয় চাপটা থাকবে, বায়ুমণ্ডলীয় চাপটা সবসময় থাকবে। তরলের অভ্যন্তরে নেমে গেছে বলে বাতাস ওকে চাপ দিচ্ছে না এরকম ঘটনা ঘটবে না, বাতাসের চাপ আছে। সো বাতাসের চাপ আছে, সেই সাথে তরল পদার্থের চাপ। তাহলে বাতাসের চাপ হচ্ছে P2, বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ P2, তাহলে P2 প্লাস H রো জি। এবার আমাদের কাহিনী শেষ। এবার আমরা এই সূত্রটা দিয়ে, মানে আমাদের যে বয়েলের সূত্র, সরি বয়েলের সূত্র না, ও এটা তো বয়েলের সূত্রেরই ম্যাথ, তাইলে আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা এখান থেকে খুব সুন্দর করে অঙ্কটা করে ফেলতে পারবো। কিভাবে, আমরা কি জানি, জাতীয় সূত্র বসায় দিব। আমরা জানি হচ্ছে P1 V1 সমান হচ্ছে P2 V2, P1 V1 সমান হচ্ছে P2 V2, বা এইখান থেকে কি লেখা যাবে, আমরা কার মান বের করতে চাই, আমরা হচ্ছে H রো জি এর মান বের করতে চাই। দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। তাইলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা হচ্ছে P1 টাকে লিখে ফেলি। P1 টাকে কি লিখবো, P1 টাকে লিখবো হচ্ছে P2 প্লাস H রো জি ইন্টু V1 ইজ ইকুয়ালস টু হচ্ছে P2 V2, বা এই জায়গা থেকে P2 প্লাস H রো জি ইজ ইকুয়ালস টু লিখা যাবে হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই V1, বা এইখান থেকে H রো জি ইজ ইকুয়ালস টু হচ্ছে P2 V2 বাই V1 মাইনাস হচ্ছে P2, বা এইখান থেকে কি লেখা যাবে, এইখান থেকে লেখা যাবে হচ্ছে H ইকুয়ালস টু কি, H ইকুয়ালস টু হচ্ছে এই পুরা জিনিসটা, অর্থাৎ P2 V2 ডিভাইডেড বাই V1 মাইনাস P2 ডিভাইডেড বাই রো জি। এই ক্যালকুলেশন করলে, এইটুকু ক্যালকুলেশন করলে P1 ইকুয়াল ওইটা কিভাবে হলো, P1 ইকুয়াল ওইটা কিভাবে হলো আবার বলে দিচ্ছি। P1 মানে হচ্ছে তরল পদার্থের অভ্যন্তরে চাপ। এইটুকু পর্যন্ত যারা বুঝছিস তারা ক্যালকুলেশন করে ফেল, যারা এইটুকু পর্যন্ত বুঝতে পারছিস ক্যালকুলেশন করে ফেল, ক্যালকুলেশন করে অ্যান্সারটা জানা আমাকে কত আসে। আর আমি এখান থেকে আবার বলে দিচ্ছি P1 সমান এই ভ্যালুটা কিভাবে লিখছি, সবাই শুনেন। P1টা হচ্ছে তরল পদার্থের অভ্যন্তরে,
পি ওয়ানটা কি? পি ওয়ানটা হচ্ছে তরল পদার্থের অভ্যন্তরে। সো তরল পদার্থের অভ্যন্তরের জন্য যে কোনো তরল পদার্থ একটা এক্সট্রা চাপ দেয়। তরলের এক্সট্রা চাপটা কি? তরলের এক্সট্রা চাপটা হচ্ছে এইচ রো জি। তরলের এক্সট্রা চাপের পরিমাণটা হচ্ছে এইচ রো জি। এখন উপরে তো বায়ুমণ্ডল আছে, পানির উপরে কি আছে? পানির উপরে আছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলও একটা চাপ দিচ্ছে, বায়ুমণ্ডলও একটা চাপ দিচ্ছে, তরল পদার্থটাও চাপ দিচ্ছে। তাই বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচ রো জি দুইটাকেই যোগ করছি। দুইটাকে যোগ করার কারণে আমরা তরল পদার্থের অভ্যন্তর, তরল পদার্থের অভ্যন্তরে চাপের মান কত সেটা জেনে গেছি। এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন বাচ্চা লোক? তাহলে এবার আমরা একটু পরের পেজে চলে যাই। পরের পেজে একটু চলে যাই। এই ছিল আমাদের সূত্র। তাহলে এই সূত্রটা নিয়ে আমরা যদি পরের পেজে চলে আসি, আমরা কিছু আজে বাজে জিনিস ঢুকে গেছে, দরকার নাই এইটারও এখানে কোনো দরকার নাই। বা এখান থেকে আসেন আমরা এবার ক্যালকুলেশন করি। বা এইচ ইকুয়ালস টু কি লিখা যাবে? এইচ ইকুয়ালস টু লিখা যাবে হচ্ছে যদি আমরা এখানে এরকম কাহিনী করি যে পি টু ইন্টু ভি টু বাই ভি ওয়ান। ভি টু সমান কি লিখা যায়? ভি টু সমান লিখা যায় হচ্ছে 4/3 পাই আর টু কিউব ডিভাইডেড বাই কি লিখা যায়? ডিভাইডেড বাই লিখা যায় 4/3 পাই আর ওয়ান কিউব। তাইলে এখানে 4/3 পাই 4/3 পাই কাটা চলে গেল, মাইনাস এখানে কি থাকে? মাইনাস এখানে থাকে হচ্ছে পি টু, থাকলো এটা ওর মতো, ডিভাইডেড বাই হচ্ছে রো জি। এবার এখান থেকে চলে আসি, এখান থেকে চলে আসলে কি থাকবে? এখান থেকে চলে আসলে থাকবে হচ্ছে পি টু ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান, আর টু ডিভাইডেড বাই আর ওয়ান হোল কিউব। আর টু কিউব ছিল, আর ওয়ান কিউব ছিল, তাইলে আর টু বাই আর ওয়ান ইন্টু হোল কিউব লিখছি। মাইনাস কি? মাইনাস হচ্ছে পি টু ডিভাইডেড বাই হচ্ছে রো ইন্টু জি। ওকে ফাইন। এবার চলে আসি আর টু সমান আমরা কি জানি? আর টু সমান আমরা কি জানি? আর টু সমান আমরা জানি টু আর ওয়ান। আর টু সমান আমরা জানি টু আর ওয়ান। সো আর টু সমান যদি টু আর ওয়ান হয় তাহলে বা এই জায়গা থেকে এইচ ইকুয়ালস টু কি? এইচ ইকুয়ালস টু হচ্ছে পি টু থাকলো এখানে, এইচ ইকুয়ালস টু এখানে পি টু। পি টু কমন নিয়ে ফেলি, পি টুটাকে আমরা এখান থেকে কি করছি? কমন নিয়ে ফেলছি। পি টুটা কি করছি? কমন নিয়ে ফেলছি। তাহলে পি টু কমন নিলে কি থাকে? পি টু কমন নিলে থাকে আর টু পি টু কমন নিলে থাকে আর টু ডিভাইডেড বাই আর ওয়ান, টোটালটার উপরে কিউব মাইনাস ওয়ান, এটাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকাই, ডিভাইডেড বাই নিচে কি? ডিভাইডেড বাই নিচে হচ্ছে রো জি। বা এইখান থেকে এইচ ইকুয়ালস টু আসবে পি টু ইন্টু আর টু বাই আর ওয়ান। আর টু এর জায়গায় কি লিখা যায়? আর টু এর জায়গায় লিখা যায় টু আর ওয়ান। আর টু এর জায়গায় লিখা যায় টু আর ওয়ান ডিভাইডেড বাই নিচে আর ওয়ান, টোটালটার উপরে হচ্ছে কিউব মাইনাস ওয়ান, এই হচ্ছে থার্ড ব্র্যাকেট চলে আসলো, ডিভাইডেড বাই রো ইন্টু জি। ব্যাস এইবার আমরা আমাদের অঙ্কের একদম লাস্ট লাইনের দিকে চলে আসছি। পি টু ইন্টু আর ওয়ান কাটা চলে গেল, উপরে নিচে আর ওয়ান কাটা চলে যায়, তাহলে কি থাকে? টু কিউব। তাইলে থাকে হচ্ছে টু কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রো জি। সবকিছুর ভ্যালু বসায় দেই, এবার সময় হয়েছে সবকিছুর ভ্যালু বসানোর। সো পি টু মানে কত? পি টু মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। 10 টু দি পাওয়ার 5 ইন্টু টু কিউব মানে 8 মাইনাস 1 মানে 7। রো মানে হচ্ছে পানির ঘনত্ব, রো মানে হচ্ছে পানির ঘনত্ব, ঠিক আছে? রো মানে হচ্ছে পানির ঘনত্ব। সেকেন্ড ব্র্যাকেট কোনো দোষ করে নাই, সেটাপ সেকেন্ড ব্র্যাকেট দিতে ইচ্ছা হয় নাই, থার্ড ব্র্যাকেট দিতে মন চাইছে, ঠিক আছে? তাহলে রো এর মান কত? রো এর মান হচ্ছে 1000, জি এর ভ্যালু হচ্ছে 9.81। এইটা ক্যালকুলেশন করলেই চাপের মানটা সরাসরি চলে আসবে। আমি দেখে নিচ্ছি চাপের মানটা কত আসে। 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 5 ইন্টু 7 ডিভাইডেড বাই 1000
ডিভাইডেড বাই 9.81 করলে আসে হচ্ছে 71.36 মিটার। 71.36 মিটার, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। 71.36। 1000 হবে পানির ঘনত্ব। ঘনত্ব, হ্যাঁ পানির ঘনত্ব 1000ই তো লিখেছি ভাইয়া, ঠিক আছে, পানির ঘনত্ব 1000ই লিখেছি। পিভি, তাসিনা আক্তার, পিভিতে কি হয়েছে? পিভিতে কি সমস্যা হয়েছে? 9.8, 9.81 খুব একটা সমস্যা নাই। লাস্ট লাইনে কি ভুল হয়েছে? 9.81 লিখছি, এটা ভুল হয়েছে? আকিব, লাস্ট লাইনে কি ভুল হয়েছে? 9.8 এর বদলে 9.81 লিখছি, এটা নিয়ে বলাবার মন খারাপ করতেছে। কই যাব? ঠিক আছে, 2 আর কিভাবে কোয়েশ্চেনে বলে দেওয়া ছিল। শাফিন, খাতায়ও তুলতে হবে, বুঝতেও হবে, বুঝতে বুঝতে খাতায় তুলতে হবে। চোখ থাকবে মোবাইলের স্ক্রিনে, খাতার উপরে থাকবে কলম, মোবাইলের স্ক্রিন দেখবা আর খাতার উপরে কলম চলবে। মোবাইলের স্ক্রিন দেখবা এবং খাতার উপরে কলম চলবে, ঠিক আছে? ওকে ফাইন। 71.43 মিটার আসলেও কোনো সমস্যা নাই। 71.43 মিটার আসলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। বায়ুমণ্ডলীয় চাপ বলে দিক বা না দিক, বায়ুমণ্ডলীয় চাপ সবসময় থাকবে, বায়ুমণ্ডলীয় চাপ থাকবেই, ঠিক আছে, বায়ুমণ্ডলীয় চাপ থাকবেই। সো চাইলে আমি বারবার কিন্তু একই জিনিস বারবার যদি রিপিট করতে থাকি তাহলে কিন্তু আমরা পড়ায় পিছায় যাব। সো একবার যখন কোনো কিছু বুঝাই দিব সবাই একবারে বুঝে নেওয়ার চেষ্টা করবা, না বুঝলে অবশ্যই বুঝাই দিব। লসাগু ভুল হইছে, লসাগু করিই নাই কোথাও, লসাগু কোথাও করিই নাই আমি। লসাগু ভুল কি করে হয়? লসাগু কোথাও করি নাই ভাইয়া, কোন জায়গায় এখানে লসাগু করি নাই। আকিব, কোন জায়গায় লসাগু করা হয় নাই, এখান থেকে P2 কমন নিছি, লসাগু করি নাই আমরা, লসাগু করি নাই, কোন লসাগু করা হয় নাই। খুব সিম্পল কথা ছিল। তোমাকে কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে বলছে হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়েছে, তাহলে ব্যাস যদি দ্বিগুণ হয় সিমিলারলি ব্যাসার্ধের মানও দ্বিগুণ হবে। ব্যাস দ্বিগুণ হইলে ব্যাসার্ধের মানও দ্বিগুণ হবে, ঠিক আছে। জিলবাব, জিলবাব তুমি ওয়েবসাইট থেকে ক্লাস করছো, কংগ্রাচুলেশন জিলবাব। ওকে, তাহলে ব্যাসের মান দ্বিগুণ, কোশ্চেনে বলে দিয়েছে ব্যাসের মান দ্বিগুণ। সো ব্যাসের মান দ্বিগুণ হইলে, ব্যাসের মান দ্বিগুণ হইলে ব্যাসার্ধের মানও কি হবে? ব্যাসার্ধের মানও দ্বিগুণ হবে। সো R2 সমান আমরা কি পাবো? R2 সমান আমরা পাবো 2R1। ওকে ফাইন। তাইলে খেয়াল করেন উপরির তলে, পানির উপরিতলে চাপের মান কত? কোশ্চেনে বলে দেওয়া আছে পানির উপরিতলে চাপের মান, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 10⁵ প্যাসকেল বা 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আয়তনটা কত ধরে নিছি? আয়তন হচ্ছে 4/3 πr2 কিউব, কারণ পানির ফোঁটা বা বাতাসের বুদবুদ এগুলো সব গোল হয়। সো গোল তার মানে গোলক 4/3 πr কিউব। পানির নিচে চাপের মান কত হবে? পানির নিচে চাপের মান হবে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস তরলের চাপ। বায়ুমণ্ডলীয় চাপ কত? P2 প্লাস H রো জি, তাহলে P2 প্লাস H রো জি। আর আয়তনটা কত? আয়তনটা হচ্ছে 4/3 πr1 কিউব। আয়তন হচ্ছে 4/3 πr1 কিউব। ব্যাস, এরপরে আর কিছুই না, শুধু P1 V1 সমান P2 V2 এই সূত্রটা ব্যবহার করছি, এবং এই সূত্র ব্যবহার করলে এই লাইনটা আমরা পাই। এই লাইনে খেয়াল করো, P2 এর মান তুমি জানো, পানির ঘনত্ব রো এর মান তুমি জানো, অভিকর্ষজ ত্বরণ জি এর মান তুমি জানো, P2 এর মান তুমি জানো, V1 আর V2 এর মধ্যে একটা অনুপাত জানো, V1 আর V2 এর মধ্যে অনুপাত জানো। ব্যাসার্ধ দ্বিগুণ হইলে আয়তন 8 গুণ হবে, ব্যাসার্ধ দ্বিগুণ হইলে আয়তন 8 গুণ হবে, ঠিক আছে। P1 এর মানটা এখনো বুঝোস নাই? গোলক ত্রিমাত্রিক, বৃত্ত দ্বিমাত্রিক, গোলক হচ্ছে ত্রিমাত্রিক। সো বাতাসের বুদবুদ কি ত্রিমাত্রিক বস্তু না? বাতাসের বুদবুদ তো হচ্ছে ত্রিমাত্রিক বস্তু, বাতাসের বুদবুদ ত্রিমাত্রিক বস্তু, বুঝতে পারছেন? ওকে, ব্যাস এরপরে জাস্ট ক্যালকুলেশন, এরপরে জাস্ট ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে এখান থেকে এইচ এর ভ্যালুটা কত সেটা বাইর করছি।
এইচ এর ভ্যালুটা কত বাইর করছি, এইচ এর ভ্যালু আসে 71.36। ঠিক আছে ভাইয়া, P1V1 সমান P2V2 কই পাইছি? এটা বয়েলের সূত্র, এটা বয়েলের সূত্র, বয়েল সাহেবের সূত্র আমরা গতদিন পড়ছি, বয়েলের সূত্র আমরা গতদিন পড়ছি। আপনি হয়তো গতদিনের ক্লাসটা করেন নাই, গতদিনের ক্লাসটা করেন নাই। গতদিনের ক্লাসটা করলে বয়েলের সূত্র সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতো। পরে আরেকটা ম্যাথ চলে আসছে, পরে আরেকটা ম্যাথ চলে আসছে। সবাই একটু মনোযোগ দেন ম্যাথে, সবাই একটু মনোযোগ দেন। কি বলছে? স্থির তাপমাত্রায় 0.76 মিটার পারদ চাপে 50 × 10⁻⁻6 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস রাখা আছে। তাহলে স্থির তাপমাত্রায়, কোশ্চেনের শুরুতেই তোমারে কি বলে দিল? কোশ্চেনের শুরুতেই বলে দিল তাপমাত্রাটা স্থির, তাইলে টেম্পারেচারটা কি থাকবে? টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। তাইলে চার্লসের সূত্র হবে না, কারণ চার্লসের সূত্রে টেম্পারেচার আছে, চার্লসের সূত্রে টেম্পারেচার আছে। আচ্ছা, তাইলে কত চাপ বলে দেওয়া আছে? P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 0.76 মিটার মার্কারি, 0.76 মিটার মার্কারি। আচ্ছা, হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? V1 কত বলে দেওয়া আছে? V1 বলে দেওয়া আছে হচ্ছে 50 × 10⁻⁻6, 50 × 10⁻⁻6 মিটার কিউব। আচ্ছা, চাপ বৃদ্ধির ফলে, চাপ বৃদ্ধি করা হয়েছে, চাপ কতটুকু বৃদ্ধি করা হয়েছে এরকম কিছু কিন্তু বলে নাই। ভাইয়া টিভি অফ হয়ে যাচ্ছে। চাপ বৃদ্ধি পাইছে, তো চাপ বৃদ্ধি পাওয়ার কারণে গ্যাসের আয়তন 38 × 10⁻⁻6 হয়। তার মানে চাপ যখন বৃদ্ধি করছে গ্যাসের আয়তনটা কমে গেছে। তাইলে পরিবর্তিত আয়তন V2, V2 সমান কত? V2 সমান আমরা পাচ্ছি হচ্ছে 38 × 10⁻⁻6 মিটার কিউব। আমাদেরকে বাইর করতে কি বলছে? আমাদেরকে বাইর করতে বলছে চাপ বৃদ্ধির পরিমাণ কত। দ্যাট মিনস আমাদেরকে বাইর করতে বলছে ডেল্টা পি সমান কত। চাপটা যে বৃদ্ধি করছি, চাপটা কতদূর বৃদ্ধি করছি, এই চাপ বৃদ্ধির পরিমাণটা আমার কাছে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ আমরা বাইর করতে চাই, আমাদের জন্য শুরুতেই চলে আসবে হচ্ছে বয়েলের সূত্র। শুরুতেই এটা হচ্ছে মিটার মার্কারি, মার্কারি এইচ জি দিয়ে বোঝানো হয়েছে মার্কারি, পারদ, পারদ বলছে না 0.76 মিটার মার্কারি। ঠিক আছে, কোশ্চেন তোলা, হ্যাঁ কোশ্চেন তুলতে পারেন, কোশ্চেন তুলতে পারেন। কোশ্চেন তোলার জন্য টাইম দিব, 4 বার করে পড়া বুঝাই দিব। এক একটা ক্লাস তখন হয়ে যাবে 2.5 ঘন্টা 3 ঘন্টার। যদি এরকম হয়, শেখ ইব্রাহিম কি 1 হবে? 1 কি হবে? শেখ ইব্রাহিম 1 হবে, 1 হবে বলে যাচ্ছ, 1টা কোথায় হবে? কি 1 হবে? P2 বের করব। হ্যাঁ P2 বের করব ভাইয়া, P2 বের করব। ও অ্যান্সার 1 হবে, অ্যান্সার বের করে ফেলছি, সাব্বাস। আমরা জানি, আসেন আমরা কি জানি, আমাদের জানা জিনিস কাজে লাগাই। আমরা জানি হচ্ছে P1V1 is equals to হচ্ছে P2V2, বা এই জায়গা থেকে P2 এর মানটা কত আমরা বাইর করতে চাই। তাইলে P2 সমান আসবে হচ্ছে P1V1 ডিভাইডেড বাই V2। P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু হচ্ছে 0.76 মিটার মার্কারি ইন্টু V1 এর মান কত? 50 × 10⁻⁻6 ডিভাইডেড বাই V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 38 × 10⁻⁻6, 10⁻⁻6 দুইটা কাটা, তাইলে এখান থেকে কি থাকে আমাদের জন্য? এখান থেকে আমাদের জন্য P2 এর মানটা থেকে যায়। তাইলে P2 সমান কত আসে একটু ক্যালকুলেশন করে নেই, মানটা বেশি আসবে 0.76 × 50 ডিভাইডেড বাই 38 করলে আসে হচ্ছে P2 এর ভ্যালু। P2 এর ভ্যালু পাইছি 1, P2 এর ভ্যালু পাইছি 1 মিটার মার্কারি। সুতরাং চাপের পরিবর্তন বা চাপের বৃদ্ধি,
চাপের পরিবর্তন বা চাপের বৃদ্ধি যেইটাই বলেন না কেন, চাপের পরিবর্তন ডেল্টা পি। এই ডেল্টা পি সমান কি হবে? ডেল্টা পি সমান হবে P2 মাইনাস P1। P2 এর মান কত? 1 মাইনাস 0.76, এককটা হবে হচ্ছে মিটার মার্কারি, বা এখান থেকে চলে আসবে 0.24 মিটার মার্কারি। বিয়োগ কেন করলাম? কারণ আমাদেরকে বাইর করতে বলছে চাপ বৃদ্ধির পরিমাণ কত। আমাদেরকে বাইর করতে বলছে চাপ বৃদ্ধির পরিমাণ কত। পারদ চাপ, পারদ চাপের কথা বলা হয়েছে, এই জন্য আমরা মার্কারি লিখেছি। পারদকে, পারদের প্রতীকটা হচ্ছে মার্কারি, HG। পারদের প্রতীক হচ্ছে মার্কারি, HG। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমরা আগে একটা কথা বলে আসছিলাম, আগে এরকম একটা কথা বলছিলাম, এসটিপিতে, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, অনেক সুন্দরভাবে বুঝছিস। চাপের একক প্যাসকেল, প্যাসকেল যেই কথা, নিউটন পার মিটার স্কোয়ারও একই কথা। প্যাসকেল ইকুয়ালস টু হচ্ছে 1 নিউটন ফোর্স আপন 1 মিটার স্কোয়ার এরিয়া। দ্যাট মিনস প্যাসকেল বলতে আসলে যা বুঝায়, নিউটন পার মিটার স্কোয়ার বলতে একই জিনিস বুঝায়। প্যাসকেল এবং নিউটন পার মিটার স্কোয়ার একই কথা। ঠিক আছে, ওকে ফাইন। পারদের ঘনত্ব হচ্ছে 13,596। পারদের ঘনত্ব হচ্ছে 13,596। ওকে ফাইন, তাইলে আসেন এবার আমরা এসটিপির কথা বলি। প্রমাণ তাপমাত্রা ও চাপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার আমরা কাকে বলতেছি? তাইলে ফার্স্টে আমরা কার কথা পড়বো? ফার্স্টে আমরা পড়বো হচ্ছে প্রমাণ তাপমাত্রা। প্রমাণ তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয়, সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে এর মান হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস। কোন কোন জায়গায় এইটাকে 0 ডিগ্রি সেলসিয়াসও লিখা হয়। এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস, 0.01 ডিগ্রি সেলসিয়াস। মার্কারিও হইতে পারে, চাপের অনেকগুলো একক আছে, সেন্টিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি, তারপরে হচ্ছে অ্যাটমসফিয়ার, তারপরে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, যে কোনোটাই হইতে পারে। চাপের অনেকগুলো একক আছে। সো যখন যে এককটা কোয়েশ্চেনে থাকবে সেই এককটা আমরা বসাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে 0.01 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন স্কেলে এটার মান কত? 273.16 কেলভিন। তো এইটারও কোথাও কোথাও এরকম একটা মান দেওয়া থাকে, সেটা হচ্ছে 273.15 কেলভিন। তো দুইটাই আসলে কারেক্ট। তুমি যদি বলো যে প্রমাণ তাপমাত্রার ভ্যালু 0 ডিগ্রি সেলসিয়াস, প্রমাণ তাপমাত্রার ভ্যালু 0 ডিগ্রি সেলসিয়াস যদি বলি, ফাইন, ঠিক আছে, 0.01 ডিগ্রি সেলসিয়াস এইটা বেশি এক্সাক্ট। আর কেলভিন স্কেলে এই টেম্পারেচারটা কত? কেলভিন স্কেলে এই টেম্পারেচারটা হচ্ছে 273.16 কেলভিন। এক্সাক্ট ভ্যালু 273.16 কেলভিন, কিন্তু এটাকে কোথাও কোথাও 273.15ও লেখা হয়। ঠিক আছে, ওকে ফাইন। সো এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা, এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে, অপশনে দুইটাই থাকবে না, এরকম অপশন দিবে না কখনো। খালি 273 দিলে হবে না। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। আরশাদ, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। আরফান, তোর অ্যান্সার পাইছি, তোর কনসার্ন পাইছি, আমি তো বলে দিলাম দুইটাই লেখা থাকতে পারে, দুইটাই লেখা থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি প্রমাণ চাপ। প্রমাণ চাপের ক্ষেত্রে চলে আসেন। সমুদ্রপৃষ্ঠ হতে 45 ডিগ্রি অক্ষাংশে 273.16 কেলভিন তাপমাত্রায় উলম্বভাবে অবস্থিত 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক এবং বিশুদ্ধ পারদ স্তম্ভ, মানে চাপের মান, চাপের মান যে আসলে মিলিমিটার মার্কারি প্রেসার, এটা আমরা কিভাবে মাপি? সেটা হচ্ছে, মনে করেন কোন একটা নলের ভিতরে,
কোনো একটা নলের ভিতরে কি আছে, কোনো একটা নলের ভিতরে পারদ আছে, এই নলটা ভর্তি কি আছে, এই নলটা ভর্তি হচ্ছে পারদ, এই নলটা ভর্তি কি, এই নলটা ভর্তি হচ্ছে পারদ। তাহলে এই পারদের উচ্চতা কত, আমি ধরে নিলাম পারদের উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার অথবা হচ্ছে 760 মিলিমিটার। তো এই যে 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার, এই পরিমাণ পারদ, এই পরিমাণ পারদ যতটুকু চাপ দিবে, এই পরিমাণ পারদ যতটুকু চাপ দিবে ততটুকু চাপকেই বলা হয় 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। সো চাপের অনেকগুলো একক আছে, আমি চাপের সবগুলো একক তোমাকে একটু ক্লিয়ারলি বলে দেই। চাপের এককগুলোর কথা যদি একটু বলি, নর্মালি আমরা লিখি হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই আচ্ছা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার পরে, আগে এখানে চলে আসেন। প্রমাণ চাপের ভ্যালু কত? প্রমাণ চাপের ভ্যালু হচ্ছে 760 মিলিমিটার পারদ স্তম্ভ চাপ। প্রমাণ চাপের ভ্যালু হচ্ছে 760 মিলিমিটার পারদ স্তম্ভ। তো এইটাকে চাইলে আমরা কি লিখতে পারি, 0.76 মিটার মার্কারি প্রেসার লেখা যায় না? 0.76 পারদ নেওয়া হয় কারণ পারদের চাপ দিয়েই আসলে ইন্টারন্যাশনালি চাপের মেজারমেন্টটা করা হয়েছে। সায়েন্টিস্টরা পারদের প্রেসার দিয়েই হচ্ছে চাপের মেজারমেন্টটা করছে, ঠিক আছে? 0.76 মিটার মার্কারি। আচ্ছা, এখন আমরা তরলের চাপের জন্য সূত্র কি জানি? আমরা জানি তরলের চাপ পি সমান কত? পি সমান হচ্ছে এইচ রো জি। তরলের চাপের পরিমাণ কত? তরলের চাপের পরিমাণ হচ্ছে পি সমান এইচ রো জি। তাইলে এই জায়গায় চাপের মানটা কত লিখা যাবে? 0.76। এইটুকু হচ্ছে ওর উচ্চতা। 0.76টা কি? 0.76টা হচ্ছে ওর উচ্চতা, তার মানে এইটা হচ্ছে এইচ এর মান। তাহলে 0.76 ইন্টু 0.76টা কোন এককে আছে? 0.76টা আছে মিটার এককে। আচ্ছা, এবার এই 0.76 এর সাথে আমরা কি করব? 0.76 এর সাথে আমরা ঘনত্ব গুণ করব। রো দিয়ে কি বুঝি? রো দিয়ে বুঝি হচ্ছে ঘনত্ব। রো দিয়ে কি বুঝি? রো দিয়ে বুঝি হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্বের মান কত? পারদের ঘনত্ব হচ্ছে 13,596। 13,596 আমি একক সহ লিখি, তাইলে তোদের বুঝতে সুবিধা হবে। 0.76 মিটার ইন্টু 13,596 কেজি পার মিটার কিউব ইন্টু জি এর মান কত? জি এর এক্সাক্ট মান এখানে বসাই 9.806 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.806 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি, এইটুকু জায়গা ক্যালকুলেশন করলে কি আসবে সেইটা একটু দেখি। 0.76 ইন্টু 13596 ইন্টু 9.806 করলে আসে হচ্ছে 101,325। 101,325 পয়েন্টের পরে আরো কিছু জিনিস আছে, 0058। উপরে কি চলে আসবে খেয়াল করো, উপরে কি চলে, কেজি মিটার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস কি আসবে? দ্যাট মিনস আসবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার। বুঝতে পারছেন? তাহলে 0.76 মিটার মার্কারি, 0.76 ঘনত্ব 1000 হবে না তো? এটা তো হচ্ছে বাবু পারদের ঘনত্ব। এই যে ঘনত্বটা বসাইছি, এই ঘনত্বটা বসাইছি পারদের ঘনত্ব, এই জন্য পারদের ঘনত্বটা হচ্ছে 13,596। আমরা পারদের ঘনত্বটা বসাইছি। পারদের ঘনত্ব মুখস্থ রাখতে হবে এরকম কোনো কথা নাই। পারদের ঘনত্ব মুখস্থ রাখতে হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? সো 101,325 এইটা নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল।
নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, যেটাই বলি না কেন, নিউটন পার মিটার স্কোয়ার দিয়ে আমরা যেটা বুঝি, প্যাসকেল দিয়েও আমরা সেটা বুঝি। আব্দুল্লাহ, তুই যেই ভ্যালুটা লিখছিস ওইটা হচ্ছে গ্রাম পার সিসি, ওইটা হচ্ছে গ্রাম পার সিসি, আর আমি লিখছি কেজি পার মিটার কিউব, আমি লিখছি কেজি পার মিটার কিউব। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এখান থেকে আসেন, এখান থেকে আসেন 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এক বায়ুমণ্ডলীয় চাপ, এইটাকে বলে হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, দ্যাট মিনস হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ। তাইলে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান 760 মিলিমিটার মার্কারি প্রেসার অথবা 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার অথবা 0.76 মিটার মার্কারি প্রেসার অথবা এইটার ভ্যালু আসে 101.325 প্যাসকেল। প্যাসকেল মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, প্যাসকেল মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সো এই হচ্ছে চাপের বিভিন্ন একক, চাপের বিভিন্ন একক। ঠিক আছে, সেন্টিমিটার মার্কারি থেকে প্যাসকেলে কিভাবে নিব, সেন্টিমিটার থেকে মিটারে আনবো, এরপরে এইচ রোজি করে দিব, সেন্টিমিটার থেকে মিটারে আনবো, তারপর এইচ রোজি করে দিব। ঠিক আছে, সো এইটা আমরা কি পাইলাম, এইটা পাইলাম হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার। মার্কারি মানে হচ্ছে পারদ, মার্কারি মানে হচ্ছে পারদ, মার্কারি মানে হচ্ছে পারদ, বুঝতে পারছেন? সো এইখান থেকে আমরা কি পাইলাম, এইখান থেকে আমরা চাপের সবগুলো একক যেগুলো আমাদের বহুল ব্যবহৃত একক, সেই এককগুলোর মধ্যে আমরা একটা সম্পর্ক খুঁজে পাইলাম। তো এটা হচ্ছে আমাদের চাপের সাথে সম্পর্ক। ঠিক আছে, 1000 মিলিমিটার সমান 1 মিটার, 1000 মিলিমিটার সমান 1 মিটার। মার্কারি লিকুইড, মার্কারি লিকুইড ভাইয়া, অবশ্যই মার্কারি লিকুইড, তরল পদার্থ, মার্কারি লিকুইড। ওকে, আচ্ছা এবারে আমরা কি দেখবো, এবার আমরা দেখবো হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে জনি, ক্লাস শেষ করার সময় হয়েছে, আজকে তো আরো ভাবলাম যে 15-20 মিনিট আধা ঘন্টা ক্লাস বেশি নিব। এইচ জি মানে হচ্ছে মার্কারি, এইচ জি মানে হচ্ছে মার্কারি, মার্কারি মানে হচ্ছে পারদ, এইচ জি মানে হচ্ছে পারকারি। এম তো প্যাসকেল, এইটার মানে কি, চাপের একক প্যাসকেল, এম তো প্যাসকেল মানে কি, চাপের একক প্যাসকেল, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। লাস্টের মানটা মুখস্থ করতে হবে, হ্যাঁ লাস্টের এই মানটা মুখস্থ রাখবেন, 101.325 প্যাসকেল। এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তোমাকে যদি বলে যে বায়ুমণ্ডলীয় চাপ কত, তো এইটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। বুঝতে পারছেন? ওকে, মার্কারি এই কারণে, কারণ পারদ স্তম্ভের উচ্চতা দিয়ে আমরা চাপ মেজার করছি, পারদ স্তম্ভের উচ্চতা দিয়ে, পারদ স্তম্ভের উচ্চতা দিয়ে আমরা চাপটা মেজার করছি। অ্যাটমসফিয়ার কোথাও কোথাও ব্যবহার করতে পারে, কোথাও কোথাও প্যাসকেল ব্যবহার করতে পারে, কোথাও কোথাও হচ্ছে মার্কারি প্রেসার ব্যবহার করতে পারে। যেইটাই ব্যবহার করুক আমরা এসআই একক ব্যবহার করব, এসআই একক। শুনেন, আমরা এসআই এককের নাম তো শুনছেন, সিস্টেম ইন্টারন্যাশনাল। সো এসআই একক হচ্ছে, চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল, চাপের এসআই একক প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপের এসআই একক। সো আমরা অঙ্ক করার সময় বেশিরভাগ ক্ষেত্রে, অঙ্ক করার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্যাসকেলে বসাবো, নিউটন পার মিটার স্কোয়ারে বসাবো, নিউটন পার মিটার স্কোয়ারে বসাবো। ঠিক আছে, থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ থার্মোমিটার তাপমাত্রা পরিমাপের জন্য আমরা ব্যবহার করি, এবং পারদের প্রসারণটা তাপমাত্রা পরিমাপের সাথে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। তাপমাত্রা যখন পরিবর্তন হয় তখন পারদের উচ্চতার পরিবর্তন হয়, এই কারণে হচ্ছে পারদটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, ওকে। সেন্টিমিটার থেকে
সেন্টিমিটার মার্কারি থেকে কিভাবে প্যাসকেলে নিবি এটা নিজে প্র্যাকটিস কর। সবকিছু আমি বলে দিলে কেমনে হবে? মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসছে, তাইলে সেই কোয়েশ্চেনটা একটু নিজের মতো করে করা যায় না? ধরো তোমার দেওয়া আছে সেন্টিমিটার মার্কারি, কত সেন্টিমিটার মার্কারি? ধরে নিলাম হচ্ছে 50 সেন্টিমিটার মার্কারি। তাহলে এই 50 সেন্টিমিটার মার্কারি থেকে আগে কোথায় নিতে হবে? আগে মিটার মার্কারিতে নিতে হবে। তাহলে এইটার মান কত আসবে? 0.5 মিটার মার্কারি, এইটা হচ্ছে এইচ এর মান। তাইলে চাপের মান কত হবে? 0.5 ইন্টু 13,596 ইন্টু 9.806 করলে যা আসবে সেইটাই হচ্ছে চাপের মান। সেন্টিমিটার মার্কারি থেকে কিভাবে প্যাসকেলে নিবি বুঝতেছিস না? সেন্টিমিটার মার্কারি থেকে কিভাবে প্যাসকেলে নিবি এটা বুঝলি না? 10⁵, এইটাকেই 10⁵ লেখা হয়। এই যে ভ্যালুটা লিখছি এই ভ্যালুটাকেই কোথাও 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 এই ভ্যালুটাকেই 10⁵ লেখা হয়ে থাকে। কোথাও কোথাও এই ভ্যালুটাকে 10⁵ প্যাসকেল লেখা হয়ে থাকে, ঠিক যেরকমটা আমাদের আগের অঙ্কটাতে লিখছিল। ঠিক আছে, ওকে ওকে ফাইন। তাইলে আমরা এখান থেকে চলে আসি। আমরা যে জিনিসটা বের করতে চাই, সবাই মনোযোগ দেন। আদর্শ গ্যাসের সমীকরণ। তাইলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ যাওয়ার আগে আমরা দুইটা সূত্র পড়ছিলাম, ওই দুইটা সূত্র থেকে একটু ধারণা নিয়ে আসি। বয়েলের সূত্র আমাদেরকে কি বলছিল? বয়েলের সূত্র আমাদেরকে বলছিল যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাইলে ভলিউম প্রেসারের ব্যস্তানুপাতিক। চাপ বাড়লে আয়তন কমবে। তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাইলে চাপ যত বৃদ্ধি করব আয়তনের মান তত কমবে। এটা ছিল আমাদের বয়েলের সূত্র, চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র আমাদেরকে কি বলছিল? চার্লসের সূত্র আমাদেরকে বলছিল যখন প্রেসার কনস্ট্যান্ট থাকবে, প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তখন ভি প্রপোর্শনাল কি হবে? ভি প্রপোর্শনাল টি হবে। তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। তাপমাত্রা বাড়লে কি হবে? তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। ওকে ফাইন। তাইলে এখন আমরা এই দুটো সূত্রকে সম্মিলিত বানাই। তাইলে অনুপাতের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে সুতরাং ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে টি ডিভাইডেড বাই পি। লেখা যায় না? ভি মানে যখন কোনোটাই আর কনস্ট্যান্ট না, যখন পিও কনস্ট্যান্ট না, টিও কনস্ট্যান্ট না, পিও কনস্ট্যান্ট না, টিও কনস্ট্যান্ট না, তাহলে পি টি কোনোটাই যদি কনস্ট্যান্ট না থাকে, প্রেসারও পরিবর্তন হচ্ছে, তাপমাত্রাও পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা এবং প্রেসার দুইটাই যদি পরিবর্তন হয় তখন কি লেখা যাবে? ভি প্রপোর্শনাল হচ্ছে টি ডিভাইডেড বাই পি। সমানুপাতিক চিহ্নটা উঠায় দেই। সমানুপাতিক চিহ্নটা উঠায় দিলে এখান থেকে কি লেখা যাবে? ভি সমান সমান হচ্ছে কে ইন্টু টি বাই পি, বা এইখান থেকে লেখা যাবে পি ভি ডিভাইডেড বাই টি সমান সমান হচ্ছে কে। এখানে কে দিয়ে কি বুঝাইছি? কে দিয়ে বুঝাইছি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। কে দিয়ে আমরা কি বুঝাইছি? কে দিয়ে আমরা বুঝাইছি একটা সমানুপাতিক ধ্রুবক। তাইলে এইখান থেকে খেয়াল করেন আমরা একটা জিনিস পাইছি, পিভি ডিভাইডেড বাই টি সমান সমান হচ্ছে কে। পিভি ডিভাইডেড বাই টি সমান সমান হচ্ছে কে। তাইলে এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো T1 V1 ডিভাইডেড বাই T1 সমান, প্রেসার চেঞ্জ করলাম, কে এর কোনো নির্দিষ্ট মান নাই, কে এর মান ভিন্ন ভিন্ন হইতে পারে। তাইলে P1 V1 বাই T1 সমান হচ্ছে T2 V2 বাই T2 সমান সমান হচ্ছে কে। কারণ কে এর মান তো সবসময় কনস্ট্যান্ট থাকবে। কে এর মান কত বলতেছি? সামনে গিয়ে কে এর মান কত বলতেছি। তাইলে এখান থেকে আমরা একটা সূত্রের চেহারা পাইলাম যে T1 V1 বাই T1 সমান হচ্ছে T2 V2 বাই T2। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সূত্র।
P1V1/T1 সমান P2V2/T2। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। কে এখানে একটা কনস্ট্যান্ট, কে হচ্ছে একটা ধ্রুবক, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। কে মানে কুলম্ব না, কে মানে কেন কুলম্ব হবে? আমরা কি স্থির তড়িৎ চ্যাপ্টার পড়তেছি যে কে মানে কুলম্ব হবে? কে মানে কুলম্ব না। ওই যাব এই দুষ্টু বাচ্চাদেরকে নিয়ে, কে মানে বলে কুলম্ব। কই পাইছিস কে মানে কুলম্ব? কত পড়া বাকি তোরা জানোস? আজকের ক্লাসে কত কিছু পড়ানোর কথা, ঠিক আছে, পড়ানোর এখনো ধারে কাজ দিয়েও যাইতে পারি নাই। ওকে ফাইন, তাহলে এটা একটা সূত্র পাইলাম, P1V1/T1 সমান হচ্ছে P2V2/T2। এইটা কখনকার জন্য? যখন তাপমাত্রা, চাপ ও আয়তন সবগুলোই পরিবর্তিত হয়, সবগুলোই পরিবর্তিত হয়। তাপমাত্রা, চাপ এবং আয়তন সবগুলোই যদি পরিবর্তিত হয় তখন আমরা কি লিখতে পারবো? তখন আমরা লিখতে পারবো হচ্ছে P1V1/T1 সমান হচ্ছে P2V2/T2। আচ্ছা, এইটারে মনে করো আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখছিলাম। এই ইকুয়েশনটারে আমরা কি, হ্যাঁ এটা একটা ফর্মুলা, এটা একটা সূত্র, ঠিক আছে। আচ্ছা, সো এই যে PV/T সমান সমান কি পাইছি? কে। এবার এই কে মোলার গ্যাস ধ্রুবকে চলে আসছি নাকি আমরা? তাহলে সেটাই যাওয়ার আগে আসেন, তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাইছি? 1 নং সমীকরণ থেকে আমরা পাইছি যে PV/T সমান সমান হচ্ছে কে। কে মানে কি? কে মানে হচ্ছে কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে, তো এই ভ্যালুর পরিমাণটা কত সেইটা আসেন আমরা দেখি। 1 মোল গ্যাসের জন্য, এটা আমাদেরকে বিজ্ঞানীরা বলে দিছে কি? বিজ্ঞানীরা বলে দিছে যে 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য এই কে সমান সমান হচ্ছে আর। 1 মোল গ্যাসের জন্য কে সমান সমান কি? কে সমান সমান হচ্ছে আর। আর দিয়ে আমরা কি বুঝি? আর দিয়ে আমরা বুঝি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর দিয়ে আমরা বুঝি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে। 1 মোল গ্যাসের জন্য কে সমান কি? 1 মোল গ্যাসের জন্য কে সমান হচ্ছে আর। সুতরাং n মোল গ্যাসের জন্য যদি আমরা n মোল গ্যাস ব্যবহার করি, তাইলে n মোল গ্যাসের জন্য, n মোল গ্যাসের জন্য কে সমান সমান হবে n ইন্টু আর। n মোল গ্যাসের জন্য কে সমান সমান হবে n ইন্টু আর, যেখানে n কি জিনিস? n হচ্ছে মোল সংখ্যা, n হচ্ছে মোল সংখ্যা। এই মোল সংখ্যাটা আমরা কিভাবে বাইর করতে পারি? মোল সংখ্যা n ইকুয়ালস টু হচ্ছে স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M। অর্থাৎ যে কোনো গ্যাসের ভরকে যদি তার আণবিক ভর দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা তার মোল সংখ্যাটা জেনে যাই। যে কোনো গ্যাসের ভরকে আমরা যদি কি করি? তার আণবিক ভর দিয়ে ভাগ করি, তাইলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে আর এর মান কত আমরা বের করব। আসতেছি আর এর মান কত বের করব। আরশাদ অস্থির হইস না, আরশাদ একদম অস্থির হয়ে যায়। আর এর মান কত? আর এর মান কত? ঠিক আছে, ফিজিক্স এন্ড ম্যাথ ফার্স্ট দিলে ভালো হতো, শেষে এসে মাথা কাজ করে না। হ্যাঁ, ফিজিক্সের ক্লাসগুলা আসলেই বিকাল সন্ধ্যা হইলে ভালো হইতো। এই তুমি কমেন্ট দেখছো? ফিজিক্সের ক্লাসগুলো বিকাল হইলে ভালো হইতো, এটা রাহাত আর সোলাইমানকে বলবা, রাহাত আর সোলাইমানকে বলবা। এ রাতের বেলা এসে ফিজিক্স ক্লাস ওদের মাথায় ঢুকে না। ওই W/M লেখা যে কথা, M/M লেখাও একই কথা। আকাশ, কোনো সমস্যা নাই, W দিয়েও ভর বুঝায়, গ্যাসের ভর, M দিয়েও আমি ভর বুঝাইছি। কেমিস্ট্রিতে গেলে W লেখে, কেমিস্ট্রিতে গেলে W লেখে। আমরা ফিজিক্সে আবার সবসময় M লিখি, কারণ কেমিস্ট্রির W আর ফিজিক্সের M, এই দুটার মধ্যে একটু ঝামেলা আছে। W/M হবে না, M/M লিখছি। আপাতত M/M, আপাতত M/M। গ্যাসের ভর হচ্ছে যতটুকু ভরের গ্যাস নেওয়া হয়েছে। আপনি 5 গ্রাম গ্যাস নিছেন, 10 গ্রাম গ্যাস নিছেন, 50 গ্রাম গ্যাস নিছেন, 100 গ্রাম গ্যাস নিছেন, কিছু একটা তো গ্যাস নিছেন, ঠিক আছে, যে কোনো পরিমাণের গ্যাস। সো ওই গ্যাসের ভর হচ্ছে M, আর M হচ্ছে ক্যাপিটাল, এমটা হচ্ছে আণবিক ভর। তাইলে
এক নং থেকে এখন আমরা কি পাই, তাইলে এক নং থেকে এখন আমরা কি পাবো, আর এর মান বসায় দিলে, তাইলে এন মোল গ্যাসের জন্য সবাই খেয়াল করেন, এন মোল গ্যাসের জন্য আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো পিভি ডিভাইডেড বাই টি সমান সমান হচ্ছে এন ইন্টু আর, বা এই জায়গা থেকে কি লেখা যাবে, এই জায়গা থেকে লেখা যাবে পিভি ইকুয়ালস টু এন আর টি। পিভি ইকুয়ালস টু কি লেখা যাবে, পিভি ইকুয়ালস টু লেখা যাবে এন আর টি। এইটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়ালস টু এন আর টি। আর এর মান কত, আসতেছি, ধৈর্য ধরো, আর এর মান কত, আর এর মান নিয়ে টেনশনে পড়ে যাচ্ছে তারা, আর এর মানের কথায় আসতেছি। পিভি ইকুয়ালস টু এন আর টি, এই সূত্র বুঝছেন। এখানে পি এর পরিচয় কি, পি এর পরিচয় হচ্ছে চাপ, সবগুলোর পরিচয় একটু বলে দেই। পি হচ্ছে চাপ, সবকিছু আপনারা জানেন যদিও। ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে তাপমাত্রা, এন হচ্ছে মোল সংখ্যা, উপরে লেখাই আছে এন হচ্ছে মোল সংখ্যা। আর আর দিয়ে আমরা কি বুঝাই, আর দিয়ে আমরা বুঝাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর দিয়ে আমরা বুঝি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, সো এই হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, এই হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। বুঝতে পারছি, পিভি ইকুয়ালস টু এনআরটি। ঠিক আছে, প্রতিপাদন পরীক্ষায় আসবে না, সূত্রের প্রতিপাদন আমাদের সৃজনশীল স্টাইলে সূত্রের প্রতিপাদন পরীক্ষায় আসে না, সূত্রের প্রতিপাদন পরীক্ষায় আসবে না। এখানে স্মল এম বাই ক্যাপিটাল এম লেখাটাই উত্তম। স্মল এম দিয়ে বুঝায় উপস্থিত গ্যাসের ভর, স্মল এম দিয়ে বুঝায় উপস্থিত গ্যাসের ভর, আর ক্যাপিটাল এম দিয়ে বুঝায় হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, আচ্ছা, তাইলে এবার আমরা কি করব, এবার আমরা মোলার গ্যাস ধ্রুবক আর এর মান কত, মোলার গ্যাস ধ্রুবক আর এর মান কত, এইটা আমরা বাইর করতে চাই। মোলার গ্যাস ধ্রুবক আর এর মান কত, তাইলে মোলার গ্যাস ধ্রুবক আর এর মানটা কত, এর দূর পর্যন্ত দেখে যাও তোমরা। দেখো লাস্টে আরো কত কিছু পড়ানো বাকি, কতগুলা পোল কোশ্চেন, কতগুলা ম্যাথ আমাদের সলভ করা বাকি, এই সব কিছু আমাদের আজকের ক্লাসে পড়ার কথা ছিল। ঠিক আছে, এত কিছু টপিক আমাদের আজকের ক্লাসে কভার করার কথা ছিল, যদি ঠিকঠাক মতো পড়াইতে যাই এই ক্লাস শেষ করতে 11:30 বাজবে। সো তোরা একটু প্রেসারে আসোস, আমি বুঝতেছি তোরা একটু প্রেসারে আসোস। সো আমি এই স্লাইডটা পর্যন্ত আমাকে একটু সময় দেন। আমি ভালো নাই, আমি এই মুহূর্তে আমি ভালো নাই, বাচ্চা লোক যেরকম অস্থির হয়ে গেছে, আমি আজকে ভালো নাই, কি বলবো। ঠিক আছে, ওকে ফাইন, লাস্ট। তাইলে আমরা ধরে নিলাম, আমরা কি ধরে নিব, প্রমাণ তাপমাত্রা টি নট, প্রমাণ তাপমাত্রা টি নট এর ভ্যালু কত, 273.16 কেলভিন। প্রমাণ চাপের পরিমাণ কত, প্রমাণ চাপের পরিমাণ পি নট, এই পি নট সমান কত, পি নট সমান হচ্ছে 101.325 প্যাসকেল। এবং প্রমাণ আয়তন, এক মোল যে কোনো গ্যাসের আয়তনের পরিমাণটা কত, এক মোল যে কোনো গ্যাসের আয়তনের পরিমাণ হচ্ছে 22.4 লিটার। সো 22.4 লিটারকে আমি মিটার কিউবে কনভার্ট করব। সো 22.4 ইন্টু 10⁻³ 22.4 ইন্টু 10⁻³ কোন একক, মিটার কিউব একক। এককটা হচ্ছে মিটার কিউব, এককটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং এক মোল গ্যাসের জন্য n ইকুয়ালস টু 1 হলে পিভি বা আর ইকুয়ালস টু কি লেখা যায়, n ইকুয়ালস টু 1 হলে আর সমান সমান লেখা যায় হচ্ছে পিভি ডিভাইডেড বাই টি। পি এর মান কত বসাই দেই, পি এর মান 101.325, ভি এর মান হচ্ছে 22.4 ইন্টু 10⁻³
ডিভাইডেড বাই টেম্পারেচারের মান হচ্ছে 273, বা এইখান থেকে আর এর ভ্যালুটা কত আসে? আর এর ভ্যালুটা আসে হচ্ছে, মুখস্থ আছে 101325, তারপরে ক্যালকুলেশন করে দেখি 22.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 273, তাহলে ক্যালকুলেশন করলে আসে 8.314 জুল পার মোল কেলভিন। 8.314 জুল পার মোল কেলভিন, এইটা হচ্ছে আর এর এসআই এককে মান। আর এর দুইটা মান আছে, আর এর আমরা দুইটা ভ্যালু ইউজ করি। সো এইটা হচ্ছে আর এর একটা মান, এই মানটা কোন এককে? এই মানটা এসআই এককে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই মানটাই ব্যবহার করব। আর এর মান 8.314 জুল পার মোল কেলভিন। আর এর মান 8.314 জুল পার মোল কেলভিন। ঠিক আছে, ভি লিটারে রাখলে কি হবে সেটা দেখাচ্ছি। ভি লিটারে রাখলে কি হবে সেটা দেখাচ্ছি। এবার শুনেন, এখানে আমরা যখন বাইর করছি তখন আমরা টি নট এর মান এবার অন্য একটা এককে বাইর করি। টি নট সমান কত? টি নট এর মানের কোনো পরিবর্তন হবে না, তাইলে 273.16 কেলভিন। টি নট এর মান এইটা। পি নট এর মান আমি বললাম অ্যাটমসফিয়ারিক প্রেসার। পি নট এর মান কত? পি নট এর মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাইলে ভি নট এর মান কত আসবে? ভি নট এর মান আসবে 22.4 লিটার। ভি নট এর মান আসবে 22.4 লিটার। সুতরাং আর সমান সমান কি লিখা যাবে? আর সমান লিখা যাবে হচ্ছে টিভি ডিভাইডেড বাই টি, অথবা পি এর মান কত? পি এর মান 1 ইন্টু 22.4 ডিভাইডেড বাই টি এর মান কত? টি এর মান হচ্ছে 273.16 কেলভিন। বা এইখান থেকে ক্যালকুলেশন করলে আর এর আরেকটা মান আসে, আর ইকুয়ালস টু কত আসে? এটাও মুখস্থ আছে, 22.4 ডিভাইডেড বাই 273.16, 273.16 0.0821 আসবে, 0.0821, 0.0821। এইটার এককটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। তাহলে আর এর দুইটা মান পাইছি, দুইটা ভিন্ন এককে। সবাই খেয়াল করেন, আর এর দুইটা মান পাইছি। একদম শেষ মুহূর্তে এসে ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা একটু মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন কাজে লাগবে। আর এর মান যদি জুল এককে বাইর করি, আর এর মান জুল এককে কখন বাইর করব? আর এর মান জুল এককে বাইর করব যখন প্রেসার দেওয়া থাকবে প্যাসকেলে। প্রেসার প্যাসকেলে দেওয়া আছে। প্যাসকেল মানে কি? প্যাসকেল মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। প্যাসকেল মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাইলে পি নটের মান যদি প্যাসকেলে হয়, অর্থাৎ চাপের মান যদি প্যাসকেলে হয় এবং আয়তনের মান যদি মিটার কিউবে হয়, চাপের মান প্যাসকেলে এবং আয়তনের মান মিটার কিউবে যদি হয়, তখন আমরা আর এর মান বসাবো 8.314 জুল পার মোল কেলভিন। আর এর মান কত বসাইছি? 8.314। এইটাই মান, এই মানটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি, কারণ এইটাই এসআই একক। এইটাই এসআই একক। ঠিক আছে, কিন্তু যদি কখনো আমরা দেখি প্রেসার দেওয়া আছে অ্যাটমসফিয়ারে, প্রেসারটা কোথায় দেওয়া আছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং আয়তনটা দেওয়া আছে লিটারে। প্রেসার দেওয়া আছে অ্যাটমসফিয়ারিক প্রেসারে, আয়তন দেওয়া আছে লিটারে। সো প্রেসার যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারে দেওয়া থাকে, আয়তন যদি লিটারে দেওয়া থাকে, তখন আর এর মান বসাবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। সো আর এর মান কত হবে? আর এর মান কত হবে এইটা আসলে ডিপেন্ড করে এই ইকুয়েশনে পি এর একক এবং ভি এর এককের উপরে। সবাই লাস্ট কথা শুনেন মনোযোগ দিয়ে প্লিজ। পি এর একক যদি অ্যাটমসফিয়ারে হয়, ভি এর একক যদি লিটারে হয়, পি এর একক যদি অ্যাটমসফিয়ারে হয়, ভি এর একক যদি লিটারে হয়, তখন
আর এর মান বসবে লিটার অ্যাটমসফিয়ার, আর এর মান বসবে লিটার অ্যাটমসফিয়ারে, কিন্তু পি এর মান যদি প্যাসকেলে হয় এবং ভি এর মান যদি হয় হচ্ছে কোথায়, ভি এর মান যদি হয় নিউটন পার মিটার কিউবে, পি এর মান যদি প্যাসকেলে হয়, ভি এর মান যদি মিটার কিউবে হয়, তখন আর এর মান বসবে কত, তখন আর এর মান বসবে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। দ্যাট মিনস আমি এই কথাটা বলতে চাইছি যে পি যদি অ্যাটমসফিয়ারে হয় এবং ভি যদি লিটারে হয়, তখন আর এর মান বসবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। আর অন দা আদার হ্যান্ড যদি পি এর মান হয় প্যাসকেল এককে, প্যাসকেল মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এবং ভি এর একক যদি হয় মিটার কিউবে, তখন আর এর মান আসবে 8.314 জুল পার মোল কেলভিন। বুঝতে পারছেন কখন আর এর মান কত লিখবো, কখন আর এর মান কত লিখবো, কখন আর এর মান কত লিখবো? যদি লিটার অ্যাটমসফিয়ারে দেওয়া থাকে তাহলে 0.0821, লিটার অ্যাটমসফিয়ারে দেওয়া থাকলে 0.0821, আর প্যাসকেল মিটার কিউবে দেওয়া থাকলে 8.314, প্যাসকেল মিটার কিউবে দেওয়া থাকলে 8.314। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আর পড়াবো না, এনাফ ফর টুডে। ফাইন, এনাফ ফর টুডে, তোরাই ডিক্লেয়ার দিলি এনাফ ফর টুডে, আমার আর কি করার আছে ভাই? আজকে কয় তারিখ? পড়া আগাচ্ছে না কিন্তু বাচ্চা লোক, পড়া আগাচ্ছে না। ক্লাস নিতে অনেক মজা লাগে, ক্লাস নিতে অনেক শান্তি লাগে, ঠিক আছে? তোদের সাথে দাঁড়ায় কথা বলতেছি, তোদের সাথে কিছুক্ষণ আড্ডা দিচ্ছি, সো এটা তো আসলে আনন্দের ব্যাপার। দাঁড়ায় থাকতে কষ্ট হয়, এতে আসলে আমাদের কারো কোনো টিচারের কোনো সমস্যা হয় না। আমরা এরকম 4-6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টাও দাঁড়ায় থাকছি, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিছি, কোনো সমস্যা নাই, আমরা পারি, শুকর আলহামদুলিল্লাহ আমরা পারি। তোরাই তো পারিস না, ঠিক আছে? তোরাই তো পারিস না, আজকে অনেক ক্লান্ত। হ্যাঁ আমি দেখতেছি ফিজিক্স ক্লাস সবগুলাই 9:30টার সময় হচ্ছে। আমাদের আগামী সপ্তাহেও 3খান ক্লাস পড়ছে, আগামী সপ্তাহেও 3খান ক্লাসই রাতের 9টার সময়। সো 9টা থেকে 10:30 তোমাদের একটু একটু কষ্ট করে কফি টফি খেয়ে এসে বসতে হবে, একটু এনার্জাইজ হয়ে বসতে হবে, একটু এনার্জাইজড হয়ে বসতে হবে। আর আমিও একটু কথা বলে দেখি, ফিজিক্স ক্লাসগুলো সন্ধ্যার সময় দেওয়া গেলে ভালো হয়। ফিজিক্স ক্লাসগুলো সন্ধ্যার সময় দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ, ঠিক আছে? দ্যাটস অল এভরিওয়ান। বাচ্চা লোক আজকের মতো শেষ করছি, যাওয়া গেল না, গ্যাসের ঘনত্বের সমীকরণ রয়ে গেছে, এরপরে ঘনত্বের আরো অনেক সমীকরণ রয়েছে, পোল কোশ্চেন রয়েছে, অনেক কিছু রয়েছে। আমাদের কিন্তু পড়া জমতেছে, পড়া কিন্তু আমাদের জমে যাচ্ছে, সেই পড়াগুলো আমাদেরকে কভার করতে পারতে হবে, ঠিক আছে? আজকের মতো বাচ্চা লোক এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর আমাদের যেই বন্ধু বান্ধবরা, যে আত্মীয় স্বজনরা বন্যা কবলিত এলাকায় আছে, ওদের একটু খোঁজ খবর নিয়েন, ওদের সাথে যোগাযোগ করা পসিবল হইলে যোগাযোগ করেন, ঠিক আছে? দ্যাটস অল, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড নাইট।